নমস্কার। নমস্কার। সব্বাইকে সঙ্গীত স্পেশালিস্টে অনেক, অনেক স্বাগত। প্রত্যেক বুধবার আমরা এই সময়টা আপনাদের জন্য নির্ধারিত করে রাখি। শুধুমাত্র আপনাদের মনে পরিবেশ, প্রকৃতি সবকিছু নিয়ে যে অদম্য কৌতূহল, সেই সমস্ত কৌতূহলের নিরসনের একটা চেষ্টা আমরা চালাই। সেই জন্যই সঙ্গীত স্পেশালিস্ট। আজকের সঙ্গে স্পেশালিস্টের যে বিষয় রয়েছে তার একটা মুখবন্ধ রয়েছে। আসলে আ প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি সাপ, যাকে ঘিরে আমাদের মনে রয়েছে অজস্র কৌতূহল, ভয় আর কিছু ভুল ধারণা। একদমই। এবং কেউ তাকে দেখে আতঙ্কিত হয়, কেউ বা আবে আবার তাকে বোঝার চেষ্টা করে। ভালোবেসে প্রকৃতির অংশ হিসেবে নিতে চায়। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই অজানা জগতের দুয়ার খুলতে চলেছি। যেখানে ভয়ের আড়ালে লুকিয়ে আছে বিজ্ঞান, সচেতনতা এবং সহাবস্থানের বার্তা। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার, স্টেট লেভেল রিসোর্স পারসন ফর স্নেক বাইট ট্রেনিং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি, আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার। আর আমি সুদীপ্ত ঘোষ। আপনাদের মনে অনেক রকম প্রশ্ন, অনেক কৌতূহল তো আছে আমরা জানি, এবং সেই সমস্ত কৌতূহলের নিরসন আজকে কিন্তু করবেন সঙ্গে স্পেশালিস্ট যিনি আছেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার। আপনাদের বার্তা, আপনাদের মেসেজ, আপনাদের যে কৌতূহল, সেই কৌতূহল যার মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, সেই মাধ্যমগুলো একবার জানিয়ে দিই। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, এবং সেই সঙ্গে ফেসবুক পেজে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার নিচে আপনার প্রশ্ন লিখে জানাতে পারেন। একদমই। তাহলে আমরা সরাসরি চলে যাই। আমাদের আজকে যিনি আছেন স্পেশালিস্ট ডক্টর দয়াল বন্ধু মজুমদার। আপনাকে অনেক, অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আমরা প্রথমেই জেনে নেব যে সাপ এবং প্রকৃতি দুটো বিষয় ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ সাপ। তো সেই সাপ নিয়ে মানুষের প্রাথমিক ভীতির জায়গাটা নিয়ে যদি আপনি একটু ক্লিয়ার করেন। আপনারা তো প্রথমেই ভয় দিয়ে শুরু করছেন। আমি ভালোবাসার কথাটা আগে বলি। আপনারা দুজনে বললেন সাপকে লোকে ভয় পায়, কেউ এড়িয়ে চলে। আবার সাপকে ভালোবেসে বাড়িতে অ্যাকুয়ারিয়ামে যেমন আমরা রঙিন মাছ রাখি, সেরকম একটা দুটো সাপ আছে ভালোবেসে পোষাও হয়, জানেন কি? আবার নাম শুনলে চমকে যাবেন, যে সাপটাকে পোষা হয় তার নাম হচ্ছে আবার কালনাগিনী। আচ্ছা। আচ্ছা, নাম শুনলে যত ভয়ঙ্কর লাগে, সাপটা কিন্তু একেবারেই নিরীহ, বিষ নেই, অত্যন্ত সুন্দর দেখতে। এই কালনাগিনী সাপকে কিন্তু অনেকে বাড়িতে কাচের বাক্সে পুষে রাখে। আচ্ছা। মানে মনসা মঙ্গলে যে লক্ষিন্দরকে বাইট হ্যাঁ, করেছিল ওই সব সেই তো কাল গল্প থেকে। আছেই। হ্যাঁ। আসলে কালনাগিনীর কোনো বিষই নেই। আমরা যে সাপটা কালনাগিনী বলি, আচ্ছা, সেটার ইংরেজি হচ্ছে অর্নামেন্টাল ফ্লাইং স্নেক। গাছের থেকে লাফ দিয়ে পড়তে পারে, মনে হয় যেন উড়ছে। হুম। ওড়ে না, পাখা তো নেই, সাপের পাখা হয় না। হুম, এবার আপনারা যে প্রশ্নটা করলেন আমাকে, হুম। ভয়ের জায়গাটা কোথায়? ভয়ের জায়গাটা হচ্ছে, আমরা জানি সাপে কামড়ানো মানে মরে যেতে পারে। হুম। সাপকে মৃত্যুর দূত হিসেবে দেখা হয়, সেই জন্যই লোকে ভয় পায়। সাপে কামড়েছে, একটা লোক ছটপট করছে, যন্ত্রণায় দৌড়াদৌড়ি করছে, তারপরে কষ্ট পেয়ে মারা গেল, এইটাই আমাদের চোখের সামনে ভাসে। এটা আপনাদের আমি বলে দিই, এটা কিন্তু অনেক অনেক পুরনো ধারণা। আজ থেকে ধরুন 40-50 বছর আগে এরকম হতো। গত 8-10 বছরে কিন্তু একেবারেই পাল্টে গেছে এই ব্যাপারটা। আপনারা বলছিলেন যে পরিসংখ্যানের কথা জিজ্ঞেস করবেন না, আমি একটা পরিসংখ্যানই বলি আপনাদের। এই গত বছর 2025 সালে আমাদের পশ্চিমবাংলায় যত কটা হাসপাতাল আছে, একবারে হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ, 22,500 বিষধর সাপের কামড়ের রুগীর চিকিৎসা করেছি আমরা। 22,500। তার মধ্যে মারা গেছে 485 জন। তাহলে পরিসংখ্যানের হিসেব করুন শতকরা কত আসছে। খুব নগণ্য। কিন্তু আমরা এটাতে খুশি না। আমরা যারা সাপের কামড় নিয়ে কাজ করি, আমরা এটাতে খুশি না। 485 জনই বা কেন মারা যাবে? এটা 4-এ কেন নামানো যাবে না? এটা হচ্ছে আমাদের বক্তব্য। আচ্ছা, আচ্ছা, আমরা
আপনি বলছেন যে আপনি শুরুতেই যে সাপের কথা বললেন যে কালনাগিনী বিষধর নয়। তো আমরা প্রকৃতিতে বিষধর সাপ এবং কোনটা বিষধর নয় সেটা আলাদা করে চিনব কিভাবে? যেটা নিয়ে মানুষের ভীতি আরকি, যে সাপে কামড়ালেই বিষ ছড়িয়ে পড়বে এবং মানুষ মরে যাবে। তো আমরা আলাদা করে চেনার কি আলাদা কোনো উপায় আছে? আলাদা করে চেনার উপায় মানে আপনি যে কোনো জিনিসকে যদি চিনতে চান, তার সম্বন্ধে জানতে চান, তাহলে কি হয়? তার আমরা এখন ১ম এই কি দেখতে চাই? তার একটা ছবি দেখি। একটা ছবি যদি দেখতে পাই, আমার সামনে যদি একটা সাদা টকটকে ফর্সা চামড়ার একজন লোককে দেখি, আমরা বলি সাহেব। আমরা একজন কালো কোঁকড়ানো চুলের লোকের ছবি দেখলে আমরা একে বলি যে আফ্রিকার লোক। হুম, সেইভাবেই সাপের ছবি দেখলে আমরা যারা সাপ চিনি, আমরা সাপের ছবি দেখেই বলে দিতে পারি এটা কোন সাপ। সত্যি কথা বলতে কি, সাপের থেকে বিপদ কোনটা হবে সেটা জানার জন্য আপনি যে ওইটা বিষধর সাপ, ওটার সামনে যাব না, এই জন্য সাপ চিনতে চাইলে আমরা বলতে পারি যে এই ৪টে সাপকে চিনে রাখুন। কিন্তু আমাদের চিকিৎসার জন্য বা অন্যান্য কোনো কাজের জন্যই সাপ আলাদা করে চেনার কোনো দরকার নেই। যারা সর্পবিদ, একেবারে সর্প বিশেষজ্ঞ, তাদের কাছে কিছুটা দরকার আছে। আমাদের ডাক্তারের জন্য সাপ চেনার কোনো দরকারই হয় না। আবার সেই পরিসংখ্যানের কথা বলি। আমাদের পশ্চিমবাংলায় ধরুন প্রায় ১২৫ রকমের সাপ আছে। এর মধ্যে মাত্র ৪টে সাপকে আমরা বলি পশ্চিমবাংলার সবথেকে বিপজ্জনক সাপ। ৪টি মাত্র, ১২৫ এর মধ্যে ৪টি। নাম বললে অনেকেই চিনবেন, বিশেষ করে যারা গ্রামেগঞ্জে থাকেন তারা সবাই চিনবেন। গোখরো সাপ আর কেউটে সাপ। গোখরো কেউটে হচ্ছে যেটা ফণাযুক্ত সাপ, আমরা সাপ বললেই যেমন যেটা ফণা আছে, এই ফণাধারী এই দুটো সাপ গোখরো কেউটে, এদের বিষ আছে। আর ফণাহীন দুটো সাপ আছে, একটা চন্দ্রবোড়া। এই চন্দ্রবোড়া সাপ যদি একবার কেউ একটা সাপ দেখে বা একটা তার ছবি দেখে, কোনোদিন ভুলবে না। একটা কাট রঙের সাপ, একটু ভোঁতা, মাথার দিকটা লেজের দিকটা একটু ভোঁতা মতো, এদের গায়ে চাকা চাকা দাগ থাকে, ফণা নেই। এই হলো চন্দ্রবোড়া, এর সাংঘাতিক বিষ। আরেকটা খুব রহস্যময় সাপ আছে, রহস্যময় সাপ। আমরা যখন ক্লাসে পড়াই, এই যে আমার পরিচিতি, আপনারা যে বললেন যে আমি ডাক্তারবাবুদের ট্রেনিং দিই, আমাদের ট্রেনিংয়ের অর্ধেকের বেশি সময় চলে যায় কালাজ সাপ নিয়ে। কালাজ একটা ভয়ঙ্কর রহস্যজনক সাপ। এখনো পর্যন্ত এর সমস্ত রহস্য আমরা উদ্ধার করে উঠতে পারিনি। আচ্ছা, মানে রহস্য বলতে ঠিক কি ধরনের? হ্যাঁ, সেটা বলছি, এটা ভয়ঙ্কর বিষধর সাপ, কিন্তু ভয়ঙ্কর বিষধর সাপ। কেন ভয়ঙ্কর বলছি? আমরা সাপ ভয়ঙ্কর বললে বুঝি কি এই ফণাযুক্ত সাপ, গোখরো। গোখরো সাপের বিষ একটা পূর্ণবয়স্ক মানুষকে মারার জন্য ১৫ মিলিগ্রাম লাগে। ১৫ মিলিগ্রাম বিষকে আমরা বলি মারণ মাত্রা। কালাজ সাপ মাত্র ১ মিলিগ্রাম বিষে একটা মানুষকে মেরে দিতে পারে। আচ্ছা। এতখানি ভয়ঙ্কর বিষধর। কিন্তু বিপদটা কোথায়? যে এত সাংঘাতিক বিষ, অথচ এই সাপটা যদি কামড়ায় আপনি বুঝতেই পারবেন না। মানে সেই জন্যই কি একে সাইলেন্ট কিলার বলা হচ্ছে কালাজকে? সাইলেন্ট কিলার তো বটেই, এটা মশার কামড়ের মতো, সূক্ষ্ম মশার কামড়ের মতো। ঘুমের মধ্যে এসে কামড়ে গেল। এইবার বোঝার কোনো উপায় নেই, সকালবেলা উঠে আমাদের কাছে আসে কিসের জন্য? কিছু কামড়েছে কথাটা বলেই না। ৯৯% লোকে কিছু কামড়েছে জানেই না, মানে কোনো রকম জ্বালা যন্ত্রণা কিছু কিছুই নেই। রাত্রিরে মশা কামড়ালে যেমন আমরা সকালে ঘুমের থেকে উঠে ভুলে যাই, এবার হয়তো সকালে একটা পেট ব্যথা রুগী এসছে আমার কাছে, কি একটা গলা ব্যথা রুগী এসছে। আমরা এবার এই রুগীটাকে সাধারণ চিকিৎসা যখন করছি, দেখছি যে সাধারণ ওষুধে, সাধারণ পেট ব্যথার ওষুধ, সাধারণ গলা ব্যথার ওষুধে কাজ করছে না। ভর্তি করে রাখলাম কিংবা হাসপাতালে বসিয়ে রাখলাম ইমার্জেন্সিতে। একটা সময়েতে একটা নির্দিষ্ট রোগ লক্ষণ দেখতে পাই, সেটাকে আমরা বলি শিবনেত্র, ইংরেজিতে বলে টোসিস। ২ চোখের পাতা পড়ে আসছে, একবারে ঢুলু ঢুলু ঘুমিয়ে পড়ছে, মনে হচ্ছে চোখ আর খুলতে পারছে না, অথচ জেগে আছে। ওকে জিজ্ঞেস করলে কথা বলছে, উত্তর দিচ্ছে, সবকিছু। তো আমার দিকে তাকাও বললে চোখটা আর খুলে তাকাতে পারছে না। এই পেয়ে গেলে আমরা একবারে ১০০% নিশ্চিত যে ওকে আগের দিন কালাজ সাপে কামড়েছে। মানে এটা সিম্পটম, প্রাথমিক সিম্পটম। এটাই, এই সিমটম সাইন সবই ওটাই, ওই শিবনেত্র। ওই দেখেই আমরা বুঝে যাই।
মানে বাইটের কোনো জায়গা আলাদা করে কিছুই দেখা খুঁজে যাবে পাওয়া না যায় না, কিচ্ছু? কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। একটা লোককে যদি রাত্রিরে মশা কামড়ায়, সকালবেলা এলে যেমন সেই মশার দাগ আর খুঁজে পাওয়া যায় না, এই সাপটাও তাই। আমরা দেখেছি, এমনও হয়েছে ১ ঘন্টা আগে পাটের ক্ষেতে পাট বাঁধতে গিয়ে পাটের গোছা হাত দিয়ে ধরেছে, ওর গোছার তলায় কালার সাপ ছিল। আঙুলে কামড়ে দিয়েছে, নিজে দেখতে পেয়েছে দিন দুপুরে। তাড়াতাড়ি করে হসপিটালে এসছে, হেলথ সেন্টারে। আমি আর এখন নামটা বলছি না, হুম, আমাদের হুম। ডাক্তারদের ট্রেনিং আমি বলি সবই। ওইখানে যে ডাক্তার ডিউটিতে ছিলেন, উনি বলছে তোমার কোথায় সাপে কামড়েছে? দেখাচ্ছে আমার এই হাতে এখানে কামড়েছে। বলে, কি বলছো তুমি, সাপে কামড়েছে? সাপে কামড়েছে, কোনো দাগ নেই। না না, ও তুমি ভয় পেয়ে গিয়ে চলে এসছো, সাপটা তোমার হাতে ফাতে ধরে ফেলেছিলে বা কিছু, কামড়ায়নি তোমাকে, যাও বাড়ি যাও। আপনারাও আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আপনাদের অদম্য কৌতূহল এই সাপ নিয়ে তো অবশ্যই আছে, কারণ আজকের বিষয়টা একটু থ্রিলিং। কারণ এই সাপের কামড় বা সাপকে নিয়ে একটা অন্যরকম অজানা কৌতূহল তো থাকেই আপনাদের মনের মধ্যে। সেই সমস্ত কৌতূহল যদি থাকে তাহলে অবশ্যই আমাদের যে মাধ্যমগুলো সরাসরি যোগাযোগের মাধ্যম আপনাদেরকে জানিয়েছি, সেই মাধ্যমে চলে আসুন। একটা হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন। এছাড়াও আরো একটা মাধ্যম আছে। আরও রয়েছে আমাদের ফেসবুক পেজ, যেখানে আমাদের পোস্টার রয়েছে, সেখানে আপনাদের প্রশ্ন আপনারা অবশ্যই করতে পারেন। ডক্টর মজুমদার, একটা প্রশ্ন করি। সাপ মূলত তো মানুষের থেকে দূরে থাকে, মানে জঙ্গলে থাকে ধরি, তবু বেশ কিছু সাপকে আমরা দেখি মানুষের বাড়িতে ঢুকে পড়ে। এই যেমনি কালাজ, আমরা শুনে থাকি যে বিছানায় উঠে পড়ে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তার মধ্যে তাদের বাইট করে। তো এই যে চলে আসে, লোকালয়ে চলে আসে, কেন আসে? ধরুন, সাপ যেমন লোকালয়ে চলে আসছে, সেরকম এখন আমরা খবর পাই মাঝে মাঝে বাঘ চলে আসছে, হাতি চলে আসছে। কেন আসছে? জঙ্গলে ওদের কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো কিছুর অভাব হচ্ছে, যার জন্য ওরা আসছে। বাট সাপ কেন আসে? সাপ কেন আসে তার কারণটা হচ্ছে, সাপ শুধুই খাওয়ারের সন্ধানে আসে। সাপের খাওয়ার কি আমরা সবাই জানি? ব্যাঙ। ব্যাঙ আর ইঁদুর। এবার ওরা জানে যে এই যেইখানে ঘরবাড়ি আছে, মানুষজন যেখানে আছে, ওখানে ইঁদুর প্রচুর আছে। বিশেষ করে গ্রামে গঞ্জে তো দেখবেন যে যেখানে থাকছি আমরা, শোয়ার ঘর, খাটের তলাতেই আমাদের চাল ডাল থেকে যাচ্ছে, সেখানে ইঁদুর ঘুরছে, ওইগুলোর সন্ধানে সাপ আসে। আর ব্যাঙও তো চলে আসে রাত্রেবেলা পোকামাকড় খাওয়ার জন্য ঘরের ভেতরে। ওরা ওই একটা সাপ বা মানে ইঁদুর বা ব্যাঙের পিছন পিছন ঘরের মধ্যে চলে আসে। কালাজ সাপও সাধারণত একটা কোনো খাবারের সন্ধানেই আসে। এবার বিছানায় কেন ঢুকে আসছে, ওইটাই বলছিলাম যে সাংঘাতিক একটা রহস্যময় ব্যাপার থেকে গেছে। একটা আমরা ধরে নিয়েছি এটা, যে মানুষের গায়ের ঘামের গন্ধে বোধহয় ওরা আসে। তা নাহলে মানুষ শুয়ে থাকলে মানুষের গায়ের কাছে আসে কেন? হুম, আর দেখা যায় যে ওই পিঠের কাছে এসে শুয়ে থাকে। ওর হুম, পাশ ফিরলে যখন ওর গায়ের ওপরে একটা কিছু চাপা পড়ছে, পিঠটা চাপা পড়ছে বা হাত পা পড়ছে, তখন কামড়ে দিয়ে চলে যাচ্ছে। তা না হলে কিন্তু যে কোনো সাপ, তারা তো আর মানুষকে কামড়ে, ওর তো কোনো উপকার নেই। ও তো মানুষকে খাবে না। ও তো ছোট ছোট প্রাণীকে খাওয়ার জন্য কামড় দেয়। আর ওদের যে বিষটা আছে, সেটাও কিন্তু ওদের কাছে অত্যন্ত জরুরি জিনিস একটা। খুবই দামি জিনিস। ওর শিকার ধরা, শিকার মারার জন্যই বিষটা তৈরি হয়। এবার একটা মানুষকে কামড় দেওয়া মানে ওর একটা বিষ নষ্ট হচ্ছে। হুম, বিষ খরচ হয়ে যাচ্ছে, বাজে খরচ হচ্ছে। সেজন্য সাধারণত ওরা মানুষকে কাছে আসতেও চায় না, সহসা কামড়েও দেবে না। হুম। এখন যদি কোনো রকম বিপদে পড়ে, ওকে যদি আপনি কোণঠাসা করে দেন, বিড়াল যেমন কোণঠাসা করলে লাফিয়ে গায়ের মধ্যে পড়ে, সাপও একদম, কোণঠাসা করলে সেভাবে কামড়ে দিতে পারে। আত্মরক্ষার জন্য। আর যেটা তো খুব সাধারণভাবে আমরা জানি, সাপের লেজে যদি পা পড়ে, সাপের গায়ে পা পড়লে ও বিপদে পড়লো, ছাড়িয়ে নেওয়ার জন্য একটা পায়ে ছোবল দেয়। আচ্ছা। আচ্ছা, এই যে সাপের কামড়ের প্রসঙ্গে আসি, কালাজ সাপের ক্ষেত্রেও তো আমরা বুঝতে পারলাম না, যেহেতু বলছে আমরা দেখছি যে হয়তো ঘুমের ঘোরে রাত্রিবেলা এসে বাইট করছে। কিন্তু নরমাল সাপ যখন ছোবল মারছে বা কামড়াচ্ছে, প্রথমেই কি করা উচিত? মানে একদম প্রাথমিক যে আমরা যেটা ফার্স্ট এইড বলি, মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আমরা সাপের কামড় যখন বুঝতে পারলাম, সেই অবস্থায় আমরা প্রথমে কি করতে এই পারি? যে এই যে আপনি একটা কথা বললেন না, যে কালাচের কামড় বুঝলাম না, হুম, অন্যটা বুঝতে পারছি। এই অন্যটা বুঝতে পারাটাও কিন্তু আমরা যত সহজ ভাবছি, এত সহজ না। যে সাপে কামড়েছে, ব্যাপারটা অনেক সময়তেই, বিশেষ করে চন্দ্রবোড়া সাপের কামড়ে, সাপে কামড়েছে এটা বোঝা যায় না। একটা ঝোপঝাড়ের মধ্যে কি একটা কাঁটার মতো ফুটলো,
আমাদের কাছে এরকম অনেক রুগীর ইতিহাস আছে, আমরা দেখাই যখন আমরা শো করি কোনো জায়গাতে, ভিডিও দেখানো বা ছবি দেখানো, সেখানে আমরা দেখাই যে পুকুরে বুক সমান জলে নেমে কচুরিপানা তুলছিল, কি একটা পোকা কামড়েছে ভেবেছে, ও দেখেইনি, সাপটাকে দেখেইনি, কি একটা পোকা কামড়েছে, কাজ কাম সেরেছে, পানা তোলা শেষ করেছে, স্নান করে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বিকেলবেলা ঘুমের থেকে উঠে তখন শরীর খারাপ লাগছে, উঠে বমি করলো, তারপরে ডাক্তারের কাছে গিয়ে তখন বোঝা যাচ্ছে যে বিষধর সাপে কামড়েছে। আর অন্য সাপগুলো ফণাযুক্ত যে দুটো বলছি, সাধারণত দেখা যায় কি যে ঝোপে ঝাড়ে পাশ দিয়ে যাচ্ছিল, অন্ধকারে কি একটা কামড় দিল, দেখতে হয়তো পেলাম না, কিন্তু এদের কামড়টা খুব পেইনফুল হয়, বার্নিং পেন বলি আমরা, এবারে জ্বলে যাচ্ছে, কামড়ের সাথে সাথে জ্বলে যাচ্ছে, আর জায়গাটা ফুলতে থাকবে। এরা হাতে কামড় দিল, 10 মিনিটের মধ্যে হাতটা ফুলে যাচ্ছে, পায়ে কামড় দিল, পা ফুলে যাচ্ছে। চন্দ্রবোড়ার কামড়েও কিছুটা জ্বালা যন্ত্রণা হয়, কিছুটা ফোলে, কিন্তু ফণাযুক্ত সাপের ক্ষেত্রে ওই যে ভয়ঙ্কর জ্বলছে, ফুলে যাচ্ছে, এটাতে লোকে বুঝতে পারে যে এটা কাঁটা নয়, অন্য কিছু একটা হয়েছে। এবার এই জন্য আমরা বলি কি, যে কোনো রকমের কাঁটা ফোটা বা যা কিছু একটা নিয়ে যদি সন্দেহ হয়, যেটা আমি বুঝলাম না কি একটা ফুটলো, পোকার কামড় হতেও পারে, নাও হতে পারে, সাপের কামড় হতেও পারে, নাও হতে পারে, আমাদের কাছে ফার্স্ট এড হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায় কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যাব, যেখানে গেলে আমি ডাক্তারবাবুকে পাবো, যেখানে ডাক্তারবাবুকে গেলে পাবো, যেটা আমার কাছাকাছি, সেটা আমার বাড়ির কাছে হলে তো আমরা খবর রাখি, গ্রামের লোকজন জানে যে কোন স্বাস্থ্যকেন্দ্রে রাত্রিরে ডাক্তারবাবু থাকেন আর কোনটা বন্ধ হয়ে যায়, ওইখানে যেতে হবে। আর শহরে যদি হয়, শহরে জেলা হাসপাতাল আছে, মহকুমা শহরের মহকুমা হাসপাতাল আছে, হুম। কলকাতা শহরে তো অনেক কটা আমাদের মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ ছাড়াও বেশ কয়েকটা হাসপাতাল আছে যেখানে সাপের কামড়ের চিকিৎসা হয়। হ্যাঁ, সোমনাথ পণ্ডিত হাসপাতালে হয়, বেহালা বিদ্যাসাগর হাসপাতালে হয়, এমআর বাঙ্গুর হাসপাতাল, বাঘাযতীন হাসপাতাল, অসংখ্য হাসপাতাল আছে। আমরা বলি ফার্স্ট এড একটাই, সময় নষ্ট করব না, ফার্স্ট এড একটাই, সময় নষ্ট করব না। অন্যান্য ক্ষেত্রে একটা কেটে গেল বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হলো, কেউ পড়ে গেল, সেসব ক্ষেত্রে কিছু ফার্স্ট এড বলি আমরা, এটা করলে বোধহয় সুবিধা হবে। সাপের কামড়ের কাছে কোনো ফার্স্ট এডই নেই, কিছু ফার্স্ট এড করার চেষ্টা করলে উল্টে বিপদ হতে পারে, সময় নষ্ট হবে, উল্টে বিপদ হবে। যখনই সন্দেহ হবে যে আমার মনে হয় এটা সাপের কামড় হতে পারে, আমি একজন ডাক্তারবাবুর কাছে যাব। এবার যেখানে বেড আছে, সেই হেলথ সেন্টার থেকে শুরু করে একেবারে মেডিকেল কলেজ পর্যন্ত প্রত্যেকটা স্তরের হাসপাতালেই, বিশেষ করে পশ্চিমবাংলায়, সাপ কামড়ের চিকিৎসা হয়। ছোট বড় দেখার দরকার নেই, যে অনেক রোগ আছে যেটা ছোট হাসপাতালে বোধহয় হবে না, এটা জেলা হাসপাতালে হবে না, কলকাতায় যেতে হবে। সাপের কামড়ে আমরা বলবো সব থেকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, সেটাই সব থেকে ভালো চিকিৎসা হবে। তার কারণটা কি, যত তাড়াতাড়ি সাপের কামড়ের অ্যান্টিভেনামটা দেওয়া যাবে, চিকিৎসাটা তত তাড়াতাড়ি শুরু হলো তত ভালো হবে। আপনি ভাবছেন আমি শহরে যাব, একটা বড় হাসপাতালে গিয়ে অনেক ভালো চিকিৎসা হবে, হুম। একটা বড় হাসপাতালে আসতে গিয়ে যদি আপনার 40 মিনিট অতিরিক্ত খরচ হয়, ওই 40 মিনিটে আপনার হয়তো দেখা গেল অনেক বেশি বিপদ হয়ে গেল, বিষটা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। ফার্স্ট এড বললে আমরা এতদিন পর্যন্ত কি বুঝতাম, যে কোনো একটা লোককে জিজ্ঞেস করুন, বলবে বাঁধতে হবে, দড়ি বাঁধতে হবে। বাঁধন দিয়ে বিষ আটকায় না। আমি যেটা বলি, আমি যখন জনসচেতনতার কাজ করতে যাই, হুম। স্কুলের ছাত্রছাত্রীদের বলতে যাই, মেলার মাঠে বলতে যাই, আমি বলি যে আপনাদের আমি এই 40 মিনিটে 200-300 তথ্য বলবো, সব কটা মনেও থাকবে না, বাড়ি যাওয়ার সময়তে ভুলে যাবেন, সব কটা মনে রাখতে বলছি না, কিন্তু একটা জিনিস ভুলে যেতে বলছি, সেটা আজ থেকে ভুলে যান, দড়ির বাঁধন ভুলে যান। দড়ি বাঁধবো না, দড়ি বাঁধবো না। ছবি দেখানোর সুযোগ থাকলে আমরা যেমন দেখাই, যখন আমরা শো করি প্রজেক্টরে দেখাই, আমরা দেখাই যে দড়ির বাঁধন দিয়ে পা পচে গেছে, কেটে ফেলতে হবে, এরকম বাঁধনের কুফল একদম, এরকম। আসলে এই প্রসঙ্গে এটা যেটা মনে পড়ে যায় আর কি, যে এই যে সাপে কামড়াচ্ছে, লোকে তো অনেক ভুলভাল শুরুতেই যে চিকিৎসা বা শুরুতে অনেক পদ্ধতি অবলম্বন করে, সেই পদ্ধতিগুলো এই প্রসঙ্গে একটু বলবেন, যে লোকে ঠিক কি কি ভুল করে।
প্রথম ভুল আপনাদের বলি, প্রথম ভুল হচ্ছে আপনি যে কোনো একটা লোককে জিজ্ঞেস করুন যে সাপে কামড়েছে কি করে বুঝবে, বলবে এই যে দুটো দাগ। হুম, হুম, হুম। সবাই বলবে এই দুটো দাগ। আমি আপনাদেরকে একেবারে 100% কনফিডেন্স নিয়ে বলছি, আমি গত 10 বছরে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাতে 550 ডাক্তারবাবু সেটার মেম্বার। আমরা প্রত্যেক দিন সেটা নিয়ে সাপের কামড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। ডাক্তারবাবুরা ছবি পাঠান, এই দেখুন এরকম দেখা যাচ্ছে কি করব। গত 10 বছরে কম করে হলেও 30 থেকে 40 হাজার সাপের কামড়ের দাগ আমরা দেখেছি। আমার কাছে একটি মাত্র দাগ আছে, একটি মাত্র রুগীর ছবি আছে যেখানে দুটো দাগ পেয়েছি। মানে একটা দাঁতের দাগ হলেও মানে কামড় একটা হয়? দাগও হতে পারে, অনেক দাগ হতে পারে, একটা চেরা দাগ হতে পারে। এই যে কালাচের ক্ষেত্রে বললাম একটাও দাগ নেই। হুম। গতকালকেরই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হিমাচল প্রদেশের ডক্টর ভারতী একটা ছবি পোস্ট করেছেন যে এটা চন্দ্রবোড়া সাপের কামড়ের রুগী, চন্দ্রবোড়া সাপের কামড়ের চিকিৎসা চলছে, দেখো পায়ের ওপরে দাগ কিরকম, 3টে দাগ। তাহলে আমি ওই 2 যদি ধরে বসে থাকি, তাহলে তো অনেক সাপের কামড় আমি মিস করে যাব। 2 দাগ নেই, তাহলে সাপে কামড়ায়নি। এরকম হয়েছে আমাদের, অনেক রুগী আমরা এরকম পেয়েছি। ওই দাগ নেই যেহেতু কালাচ বুঝতে পারছে না, আচ্ছা। চেরা দাগ, আর কিছু নেই, তাহলে এটা বোধহয় সাপে কামড়ায়নি, দেরি করে এলো। এবার যখন অন্য রোগ লক্ষণ দেখা যাচ্ছে, ফুলে যাচ্ছে এই জায়গাটা, যন্ত্রণা করছে, তখন এসে পৌঁছলো। তাহলে আমি 2 দাগ দেখে বিষধর ধরবো, এটা ভুলে যেতে হবে আজকে থেকে। আর আপনি যেটা বললেন বাঁধনের কথা বললেন, তার সঙ্গে আরো একটা ব্যাপার আছে। অনেকে জায়গাটা ব্লেড দিয়ে চিরে দেয়। হ্যাঁ, অনেকে মুখ দিয়ে চুষে নেয়। এখনো প্রত্যন্ত জায়গা আছে। মুখ দিয়ে চুষে বিষ ওইগুলো বের করে। সব ওই সিনেমায় দেখে দেখে হয়েছে। আচ্ছা। যত বাজে তথ্য দেখানো হয়, মুখ দিয়ে টেনে তো বিষ বেরোনোর কোনো চান্সই নেই। হ্যাঁ, ব্লেড দিয়ে কেটেও উল্টো বিপদ হতে পারে। চন্দ্রবোড়ার ক্ষেত্রে এমন রক্ত বেরোতে শুরু করবে, ব্লিডিংয়েই মরে যেতে পারে রুগী। চিরে বিষ বের করা যায় না। কি হয় ব্যাপারটা আপনাদের বলি। সাপের যে দাঁতগুলো, ও যখন কামড় দেয়, অনেকটা গভীরে আমাদের চামড়ার তলায় যে সমস্ত আমাদের টিস্যুগুলো আছে, একেবারে ফ্যাটের মধ্যে, মাসেলের মধ্যে, এমনকি শিরার মধ্যে পর্যন্ত বিষটাকে চালিয়ে দিতে পারে, ইঞ্জেকশন দেওয়ার মতো। আর ওই বিষগুলো এত দ্রুত ছড়ায়, 5 মিনিটের মধ্যে এখানে কামড়েছে, এখান থেকে এখানে চলে আসতে পারে। যে আপনি এই জায়গাটা কাটলেন, একটু রক্ত বেরোলো, কি চুষে বের করলাম, কিচ্ছু হয় না ওটাতে। ডক্টর মজুমদার, যতগুলো প্রাণী রয়েছে আমাদের পৃথিবীতে, আহ, সাপকে নিয়ে বোধহয় সবচাইতে বেশি কুসংস্কার বা মিথ তৈরি হয়েছে। এটা কেন হয়েছে? তার কারণটাই ওটাই যে সাপের কামড়ে মানুষকে মরতে দেখে। মানুষ দেখে যে সাপে কামড়ালে মানুষ মরে যাচ্ছে, পাখির কামড়ে মরে যাচ্ছে, বা গরু গুতিয়ে মেরে দিয়েছে, এটার সংখ্যা তো প্রায় নেই। যদিও বাঘের কামড়ে কিছু মরে, বাঘ তো সবসময় আমাদের লোকালে ঘুরে বেড়াচ্ছে না, আমাদের আশেপাশে বাঘের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। হুম। আমরা গভীর জঙ্গলে, সুন্দরবনের জঙ্গলে গিয়ে খুঁজেও বাঘকে দেখতে পাই না, কিন্তু আমাদের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাঁটতে চলতে প্রত্যেক সময়তে সাপ দেখছি। আর এটা লোকজন দেখেন যে এই সাপে কামড়ালে তো খুব বিপদ। হুম। আজকাল আমরা বলছি যে আমরা খুব ভালোভাবে চিকিৎসা করছি, রুগী বেঁচে যাচ্ছে, কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এটা যে সাপে কামড়ালে রুগী মারা যায়। তো সাপটাকে একেবারে একটা মৃত্যুর দূত হিসেবে দেখে। সেজন্যই ওকে নিয়ে যত কুসংস্কার, আচ্ছা। যে এই এই প্রাণীটা একটা ভয়ঙ্কর প্রাণী, এরকম একটা ধারণা হয়েছে। কিন্তু যারা সর্পবিদ তারা তো আমাদেরকে বলেন যে যে কোনো প্রাণীর মতোই, কুকুর, ছাগল, গরু, বেড়ালের মতো সাপও আমাদের একটা উপকারী প্রাণী। শুনলে একটু আচ্ছা। অদ্ভুত লাগছে না? হুম। হুম। সাপ কিন্তু একটা উপকারী প্রাণী। সাপ নিঃশব্দে যে উপকারটা আমাদের করে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে অসংখ্য ইঁদুরকে খায় ওরা, অসংখ্য ইঁদুরকে খায়। ঘুরে বেড়াচ্ছে একটা সাপ, একটা সাধারণ সাপ যেটা আমাদের গ্রামে-গঞ্জে ঘরের আশেপাশে প্রচুর দেখি আমরা, দাঁড়ার সাপ। একটা দাঁড়ার সাপ প্রত্যেকদিন মোটামুটি 10টা করে ইঁদুর খায়। আচ্ছা। এটা বলা হয়, যারা সর্পবিদ তাদের কাছে এরকম পরিসংখ্যান আছে। তারা বলেন যে একটা জায়গা যদি ধরুন একটা গ্রাম বা একটা এলাকা যদি সাপহীন করে দেওয়া যায় কোনোভাবে, হুম। তাহলে
3 থেকে 5 বছরের মধ্যে সেই জায়গায় দুর্ভিক্ষ দেখা দেবে। এত ইঁদুর বেড়ে যাবে যে ইঁদুর মানে একেবারে সমস্ত ফসল খেয়ে নষ্ট করে দেবে, আপনার মানুষের খাদ্য পাওয়া যাবে না। যেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সাপরা খুব জরুরি। এই যে আপনাদের একটু আগে আমি বলছিলাম যে 127 রকম সাপ আছে। তার মধ্যে মাত্রই তো এই 4-5টা রকমের সাপ আছে যাদের থেকে আমাদের বিপদ। বাকি তো 115 থেকে 120 রকমের সাপ তারা আমাদের এই উপকারগুলোই করে যাচ্ছে। তারা কি সবকটাই নির্বিষ? সব নির্বিষ। বাকি সবগুলোই তো নির্বিষ। তারা তো মানুষের কোনো ক্ষতি করে না। আচ্ছা। আর এই যে বললাম যে ওদের যদি খাদ্যদ্রব্যের অভাব না পড়ে, ওদের এলাকায় যদি আমরা ঢুকে না পড়ি, ওরা মানুষের কাছে আসতেও চায় না। ওরা ওদের নিজের জায়গাতেই লুকিয়ে থাকতে চায়। এবার আমাদের সমস্যা কি হয়েছে? আমরা ক্রমশ শহর বাড়িয়ে যাচ্ছি। পূর্ব কলকাতায় যেখানে ধানের ক্ষেত ছিল, যেখানে হোগলা বন ছিল, সেগুলোকে পরিষ্কার করে আমরা সেখানে ঘরবাড়ি শহর বানিয়ে ফেলেছি। সেই জায়গার সাপগুলো যাবে কোথায়? ওরা যেখানে একটু জায়গা পাচ্ছে ঝোপঝাড় সেখানে বসে থাকছে। এবার সেইখানটার থেকে বেরিয়ে যখন ওরা কোনো জায়গায় খাবারের সন্ধানে বেরোচ্ছে, রাস্তা দিয়ে হয়তো পেরোচ্ছে, ওর ওপর দিয়ে কেউ একটা চলে গেল। ওরা কিন্তু মানুষের সাড়া শব্দ পেলে অনেকটাই তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করে। মানে ওরা কি ভীতু প্রাণী এমনিতে? ভীতু, খুবই ভীতু প্রাণী। সবকটা সাপই ভীতু প্রাণী। মানুষের সাড়া পেলে ওরা সরেই যাবে রাস্তা থেকে। আচ্ছা, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি বা অনেক জায়গাতেই দেখি যে একটু পুরো জায়গায় গেলে যেখানে সাপের সংখ্যাটা একটু বেশি, সবাই বলে একটু কার্বলিক অ্যাসিড নিয়ে যাওয়ার কথা। তো এদিকে আমরা আবার জানি সাপের সেরকম কোনো ঘ্রাণ শক্তি নেই। মানে আমরা যেটুকু পড়ে জেনেছি, তাহলে এই কার্বলিক অ্যাসিড এবং সাপের ঘ্রাণ শক্তি এটা দুটোকে মেলাবো কিভাবে? মানে সাপ কি কার্বলিক অ্যাসিডে কিছুই হয় না। এটা আপনাদের আমি বলি, কার্বলিক অ্যাসিড দিয়ে কিচ্ছু হয় না। আমরা একদম প্রমাণ করে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের বোতল খুলে রাখা আছে, সেটাকে পেঁচিয়ে সাপ বসে আছে। এরকম ছবি আমাদের কাছে আচ্ছা, আছে। আচ্ছা। কার্বলিক অ্যাসিড দিয়ে আদৌ কিচ্ছু হয় না। ওটা একটা তৈরি হয়েছে। ওই সাপ সম্বন্ধে যেমন মিথ, কার্বলিক অ্যাসিড সম্বন্ধে একটা মিথ তৈরি হয়েছে। কিচ্ছু আচ্ছা। উপকার হয় না, কিচ্ছু উপকার হয় না। হ্যাঁ। সাপের গায়ে কার্বলিক অ্যাসিড পড়লে পুড়ে যাবে, সাপ ভয়েতে পালাবে, মরবে। আমার পায়ের উপর কার্বলিক অ্যাসিড পড়লে আমি দৌড় দেবো কিনা? সে যেকোনো অ্যাসিড তাহলে হতে পারে। সেটা কার্বলিক একই অ্যাসিড। ব্যাপার হলো। হ্যাঁ। তো সাপের গায়ে কার্বলিক অ্যাসিড দিলে তো ভয় পাবে। আপনি একটা কার্বলিক অ্যাসিডের শিশি রেখে দিলেন ঘরের মধ্যে বা দরজার কাছে, আর সাপ আসবে না, ওটা ভাবার কোনো কারণ নেই। অনেকে আবার বলেন যে সর্পগন্ধা গাছ পুতলে বাড়িতে কিচ্ছু সেখানে হয় না, সাপ আসে। কিচ্ছু হয় না। আচ্ছা, একটা জিনিস, একটা মিথ, সাপ দুধ খায়। এটা কতটা সত্যি? সাপ আদৌ দুধ কেন? কোনো কিছুই খেতে পারবে না। সাপের তো জিভটা চেরা জিভ। ও কি করে ওটা দিয়ে দুধটা খাবে? দুধ খেতে গেলে আমরা দেখেছি, অন্য প্রাণীদের দেখেছেন কিনা, যে বিড়াল বা কুকুর জিভ দিয়ে খায়। হুম। ওটা জিভ দিয়ে খায়। আচ্ছা। তো সাপের তো চেরা জিভ, ওরা কি করে দুধ খাবে? তার মানে দুধ খেতে পারে না? না, দুধ খায় এরকম কথা নেই। আর একেবারে এরকমও গল্প শোনা গেছে যে গরু বাঁধা ছিল গোয়ালে, গরুর বাট থেকে এসে দুধ খাচ্ছে। হ্যাঁ। ওটাও বাজে কথা, ওটাও বাজে কথা। গরুর বাট থেকে দুধ খাওয়ার জন্য আসেনি। হতে পারে দাঁড়ার সাপটা হয়তো গোয়াল ঘরে ঢুকেছিল, গরু কোনোভাবে তার উপর পা দিয়েছে, হয়তো পায়ে জড়িয়ে গেছিল, এর কোনো সময় কেউ দেখেছে হয়তো কোথাও। আচ্ছা। আমরা তো কোনোদিন কোনো ছবি দেখিনি এরকম, যে গরুর পায়ে সাপ জড়িয়ে আছে, এরকম ছবি আমরা দেখিনি কোনোদিন। সাপের ওই চেরা জীব তাহলে মূলত কিসের জন্য লাগে? কি কাজে লাগে? জিভটার কাজ কিন্তু ওদের একটা খুব ভাইটাল কাজ আছে। এই যে আপনি বলছিলেন যে ঘ্রাণের কথা, আমাদের নাকের যে কাজটা, হুম। সেই কাজটা সাপের জিভ দিয়ে হয়। ওরা জিভ দিয়ে বুঝতে পারে, শুধু ঘ্রাণ না, বলতে গেলে ওদের নাক চোখ এই দুটো কাজই ওই জিভ দিয়ে বেশিটা করে ওরা। ওই জিভটা বের করে অনেকটা এলাকা পর্যন্ত, আশপাশের পরিবেশের ওইখান থেকে বিভিন্ন রকমের সূক্ষ্ম তরঙ্গ, ইনফ্রারেড যে তরঙ্গ হয়, সেইগুলোকে ওরা টের পায়। মানে ওর- কোথায় ওদের খাদ্য আছে বা কিছু? হ্যাঁ, একটা ইঁদুর নড়ছে, আচ্ছা। ওইটা ওরা ওইটা থেকে, ওই জিভটা থেকে টের পায়। যতটা না চোখ থেকে দেখতে পায়, জিভ থেকে বুঝতে পারে যে ওইখানে একটা ইঁদুর আছে। আচ্ছা। কত দূরে আছে বা ওটা নড়ছে, ওটা ওরা বুঝতে পারে। ওরা ওই জিভটাকে বের করে। বাতাসে যে সূক্ষ্ম কণা ঘুরছে, আমরা যে গন্ধ পাই কি করে, একটা ফুলের থেকে একটা সূক্ষ্ম কণা এসে আমাদের নাকে ঢোকে। আমাদের নাকের ভেতরে যে আমাদের ঘ্রাণেন্দ্রিয়গুলো আছে, হুম। যে নার্ভ এন্ডিং গুলো আছে, সেইখানে গিয়ে যদি গন্ধটা টাচ করে তখন আমরা পাই।
আর ওদের ওটা থাকে মুখের ভেতরে তালুতে, ওটা জ্যাকবসনস অর্গান বলে। জিভটা বের করলো, পরিবেশ থেকে একটু কিছু তথ্য সংগ্রহ করলো, আমার মুখের মধ্যে নিল, ওটা জ্যাকবসনস অর্গানে গিয়ে টাচ করলো। এই হচ্ছে ওদের কাজ, ওই জন্য বারবার জিভটা বের করে করে দেখে। আর এমনি দৃষ্টিশক্তি কি ক্ষীণ একটু ক্ষীণই হয় ওদের। আর বর্ণান্ধ? বর্ণান্ধ সে তো বোঝা আমাদের পক্ষে মুশকিল, কিন্তু ওদের দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ, খুব বেশি দূর পর্যন্ত দেখতে পায় না। আরো একটা বিষয় প্রচলিত আছে সাপ সম্পর্কে, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যে সাপের পায়ে বা গায়ে পা পড়লে মানে সাপ নাকি অনেকদিন মনে রাখতে পারে, পরে সে প্রতিশোধটা নেওয়ার জন্য একটা চেষ্টা তো চালাতে এটা পারে। খুব বাজে ধারণা, সাপের এরকম বুদ্ধিই নেই, ওদের ব্রেন এত ছোট, মনে রাখার মতো বুদ্ধি ওদের নেই। এরকমও বলে যে দুটো সাপ হয়তো একটা বাড়িতে রয়েছে, মানে আমরা যাকে বলি যে বাস্তু সাপ, হুম। সেইটার কি আদৌ কোনো অস্তিত্ব আছে বাস্তু সাপের? বাস্তু সাপ মানে কি, দেখবেন যে যারা গ্রামের দিকে থাকেন হুম। তারা জানেন যে ওই একটা এলাকায়, সেটা বাড়ির মধ্যেও হতে পারে বা একটা কোনো গাছের কাছে, তেঁতুল গাছের তলায়, হ্যাঁ, কি ওই ঝোপটাতে, ওইখানে একটা সাপকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে। আমরা একটা জিনিস বললে বুঝবেন, আমরা দেখেছি না, রাস্তার কুকুরদের একটা নিজস্ব এলাকা থাকে, একদম। ও ওই এলাকার বাইরে যেতে চায় না, আর ওই এলাকায় অন্য কুকুর এলে তাড়া করে যায়, লড়াই লেগে যায়। এই সাপেদেরও এরকম একটা নিজস্ব টেরিটরি থাকে, ওই এলাকাটার মধ্যেই ওরা থাকে। এবার যেই দুটো সাপ বা যে একটা সাপ একটা বাড়িতে এসে বেশ ভালোই খাদ্য পাচ্ছে, ওখানে ইঁদুর পাচ্ছে, ব্যাঙ পাচ্ছে, ও ওই জায়গাটাতে ওইটা ওর এলাকা তৈরি করে ফেললো। আচ্ছা হ্যাঁ, যে ও ওইখানটাই থাকে, তখন বলে এটা বাস্তু সাপ। আচ্ছা, উৎপল সেন আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছে, লিখেছে, নাগমণি কি বাস্তবে থাকে? নাগমণি বলে কিছু নেই, আর নাগমণি একেবারেই কিছু নেই, এটা হচ্ছে সাপুড়েদের একটা বুজরুকি। ওরা ওই একটু চকচকে একটা কাঁচ বা পাথরকে ব্লেড দিয়ে চিরে ওই সাপের মাথার কাছে ঢুকিয়ে রাখে। এবার জড়িবুটি যেমন বিক্রি করে, সেরকম যদি কাউকে ওরা বুঝিয়ে ফেলতে পারে, কারো দুর্বলতা পেয়ে গেল, হ্যাঁ, কোনোভাবে কারো কাছে শুনেছে ওই নাগমণি পেলে তোমার ওই সেরে যাবে বা কিছু, সে খুঁজছে সাপুড়েদের কাছে, এবার সাপুড়ে যদি বুঝতে পারে যে এই লোকটা নাগমণি, বলে আচ্ছা আমার একটা সাপ আছে নাগমণিওয়ালা, আমি আনবো তোমার কাছে 7 দিন পরে আসবো যখন। এরকম একটা বললো, ও 7 দিনের মধ্যে গিয়ে ওরকম একটা সাপের চামড়ার তলা দিয়ে ওই মণিটাকে ঢুকিয়ে রাখে, আচ্ছা, তারপর ওর কাছে চিরে বের করে দেখালে এই নাও মাথা থেকে বের করলাম। আচ্ছা, নাগমণি বলে কিছু হয় না। মানে বাস্তবে নাগমণির কোনো অস্তিত্ব না না, নেই? নাগমণি কোনো কোনো অস্তিত্ব নেই। কোনো অস্তিত্ব নেই। আরো একটা ব্যাপার দেখা যায় যে যারা সাপের খেলা দেখায় রাস্তায়, যদিও এখনো অনেক কমে গেছে, তারা বলে যে সাপের বীজদাঁত তারা ভেঙে দেয়। আদৌ কি সাপের বীজদাঁত ওইভাবে ভাঙা যায়, বা ভাঙলে না, কি? সেটা ভাঙে ওরা, যারা সাপ সবসময় রেগুলার হ্যান্ডেল করে, আচ্ছা, বিশেষ করে সেই সাপুড়ে যাদের কথা আপনি বলছেন, ওরা বিষদাঁত ভেঙেই দেয়। হ্যাঁ, ওরে ভাঙলে কি আর বিষটা বেরোতে পারে না? বিষটা ইনজেক্ট করতে পারছে না, নিডলটাকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু আবার দাঁত গজায়, এটাও আবার ঠিক। ওইটাকে ওরা কামানো বলে, দাড়ি কামানোর মতো দাঁত কামানো বলে, আচ্ছা, কামানো সাপ। হ্যাঁ, এরকম আমরা দু একজন সাপুড়ের সাথে কথা বলে দেখেছি, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে কামড়ে দিয়েছে, এবার এসছে হাসপাতালে, আমরা চিকিৎসা করার পরে বললে এই তোমরা নাকি সাপের দাঁত ভেঙে দাও, তাহলে এটাকে নিয়ে কি করছিলে? বলছে, কামানোর সময় পাইনি, মানে আচ্ছা, ধরেছে ঝাঁপিতে ঢোকাতে গিয়ে কামড়ে দিয়েছে, তখনও দাঁতটা ভাঙার সুযোগই পায়নি। আচ্ছা, আচ্ছা। মানে সে বাইট করবে কিন্তু দাঁতটা ফুটবে না তখন। ও তো ছোট ছোট দাঁত অনেক থাকে সাপের, যাই দিয়ে অন্য শিকারগুলোকে ধরে, বিষদাঁত দুটোই থাকে, হুম, তাহলে ওই দুটো বিষদাঁত ভেঙে দিলে ওগুলো আবার নতুন তৈরি হতে আবার অনেকটা সময় লাগে। আচ্ছা। আচ্ছা, প্রীতম দক্ষিণ 24 পরগনা থেকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে, হ্যালো ডাক্তারবাবুকে আমার প্রণাম, আমি জানতে চাইছি বা জানতে চাই, বাইরের এভিএস তো এখন সবসময় তেমনভাবে কাজ করছে না, আমাদের পশ্চিমবঙ্গে এভিএস তৈরির কাজ কত দূরে গিয়েছে? এটা উনি একটা আমাদের অনেক কঠিন প্রশ্ন করেছেন, এটা সাপের প্রাথমিক আলোচনায় যাদের বলবো তারা একটু ভাববেন যে কি একটা প্রসঙ্গে কথা বলছেন। উনি আসলে খবর অনেক রাখেন বলে এটা বলছেন। আমরা 17 সালে 2017 সালটাল থেকে আমরা এটা লক্ষ্য করছিলাম যে আমাদের এখানে যে অ্যান্টিভেনামটা পাওয়া যায়, ওই অ্যান্টিভেনামে বিশেষ করে চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে কাজ করছিল না ভালো। তার কারণটা হচ্ছে ওই অ্যান্টিভেনামটা তামিলনাড়ুর সাপের বিষ থেকে তৈরি হয়। ভারতবর্ষে এখনো পর্যন্ত সরকারিভাবে ওই তামিলনাড়ুর একটা সংস্থা আছে, একটা কোঅপারেটিভ আছে সাপুড়েদের, ইরুলা সোসাইটি বলে,
ওখান থেকে বিষ নিয়েই সব কটা ল্যাবরেটরি অ্যান্টিভেনাম তৈরি করে। আচ্ছা। আর কয়েকটা জায়গায় ছোট ছোট জায়গা আছে তাদের সাপ এখন নিজেরা রাখছে। হ্যাঁ, মুম্বাইয়ের একটা বড় ল্যাবরেটরি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, তারা তাদের জন্য তৈরি করে মুম্বাইয়ের সাপ নিয়ে। গুজরাটে কিছুদিন আগে তৈরি হয়েছে একটা, ওরা গুজরাটের সাপ নিয়ে করে। ওই ওই অ্যান্টিভেনামগুলো আমাদের দিকে আসছেও না, এলে খুব ভালো কাজও করার কথা না, ওই একই সমস্যা হবে তামিলনাড়ুর মতো। এটার জন্য আমরা প্রচুর লেখালেখি সরকারি দপ্তরে, তদবির এদিক ওদিক, হ্যাঁ, বড় বড় নেতা নেত্রীদের হাতে পায়ে ধরা এইসব করে মাস 4 আগে একেবারে দুটো কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার সাপের বিষ থেকেই অ্যান্টিভেনাম তৈরি করবে তারা। পশ্চিমবাংলা থেকেই সাপের বিষটা নিতে হবে, আচ্ছা। তাহলে এখানে সেই অ্যান্টিভেনামটা ভালো কাজ করবে। সেটা বাজারে আসতে প্রায় 2 বছর লাগবে বলেছে। আচ্ছা। আচ্ছা। পুনে থেকে উৎপল মুখার্জি লিখছেন, অনুষ্ঠান শুনছে। গুড ইভিনিং কল্পলাল সুদীপ্ত। গুড ইভিনিং। গুড ইভিনিং ডাক্তার মজুমদার। আজকের সাপের কামড়ের বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি 4টে পয়জনাস সাপের সায়েন্টিফিক নেম জানতে চাইছি। আচ্ছা, উনি পুনে থেকে বলেছেন তো। হ্যাঁ। আমি ওনাকে একটা জিনিস বলে দিই, আমি কিন্তু যে 4টে সাপের কথা বলেছি এরা পশ্চিমবাংলার 4টে সাপ। আচ্ছা। পশ্চিমবাংলাতে যেটা কেউটে সাপ আছে, নাজা কৌঠিয়া বলে, যেটা সায়েন্টিফিক নেম উনি বলেছেন, নাজা কৌঠিয়া কিন্তু পুনের ওদিকে প্রায় নেই। পুনের ওদিকে যে ফনাযুক্ত সাপটা আছে সেটা হচ্ছে নাজা নাজা, গোখরো সাপ যেটা। না জানা আছে। নাজা নাজা গোটা ভারতবর্ষেই আছে, তো নাজা কৌটিয়া সব জায়গাতে নেই, পুনের দিকে খুব কম আছে। চন্দ্রবোড়া আছে সব জায়গাতেই, হ্যাঁ, এটাতে ডাবুই আর আসেলি। আর যেটার কথা বললাম আমি, খুব রহস্যময় সাপ কালাচ, সেটাও গোটা ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ না, সমস্ত আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি যে ভারতীয় উপমহাদেশের সব কটা জায়গাতেই আছে কালাচ সাপ। তার সায়েন্টিফিক নেম হচ্ছে বাঙ্গুরাস সেরুলিয়াস, বাঙ্গুরাস সেরুলিয়াস। পুনের ওদিকে কিন্তু চন্দ্রবোড়ার মতো আরেকটা বিষধর সাপ আছে, ভয়ঙ্কর বিষধর আরেকটা সাপ আছে, সেটাকে ইংরেজিতে বলা হয় স্কেল ভাইপার। করাতের মতো ওর যে চামড়ার যে স্কেলগুলো, আঁশগুলো, স্কেল ভাইপার। ওটার সায়েন্টিফিক নেম হচ্ছে একিস ক্যারিনেটাস। একিস ক্যারিনেটাস পশ্চিমবাংলায় আমরা দেখিনি, নেই প্রায়, আমরা ওটাকে ওই জন্য হিসেবের মধ্যে ধরি না। আচ্ছা। কিন্তু পুনে মহারাষ্ট্রের ওদিকে তো একিস আছেই। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে। স্যার, স্নেক বাইট থেকে দূরে কিভাবে থাকা যাবে? কার্বলিক অ্যাসিড ছড়ালে সাপ কতদিন দূরে থাকবে? একদিনও দূরে থাকবে না। হ্যাঁ, আমরা তো এটা নিয়ে একটু আগেই আলোচনা করলাম। কার্বলিক অ্যাসিড ভুলে যান, কার্বলিক অ্যাসিড দিয়ে কিছু হয় না। কার্বলিক অ্যাসিড সাপ ছড়িয়েও কোনো লাভ নেই, কোনো কিছুই হবে না। কার্বলিক অ্যাসিড ভুলে যান, কার্বলিক অ্যাসিড দিয়ে কিছু হবে না। সাপের কামড় এড়ানোর জন্য আমরা কতগুলো সাধারণ নিয়ম মেনে চলতে বলি। প্রথম যদি আমরা কালাচের সাপের কামড়টা নিয়ে বলি, যে বারবার কথা হচ্ছিল না যে বিছানায় উঠে আসে, হুম। আমরা বলি যে মশারি টাঙিয়ে ভালো করে ঘুমাবেন, মেঝেতে, খালি মেঝেতে ঘুমাবেন না। কালাচ কামড়ের প্রথম বিপদটাই হচ্ছে খোলা মেঝেতে ঘুমানো। একটা খাটের উপরে ঘুমাবেন, মশারি টাঙিয়ে ঘুমাবেন। মশারি টাঙালে যেমন মশার কামড় থেকে, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে বাঁচতে পারবেন, কালাচের কামড় থেকেও বাঁচতে পারবেন। আর অন্যান্য সাপের ক্ষেত্রে আমরা এত সময় আলোচনা করে কি বুঝেছি, আমি যদি সাপের গায়ে পা দিয়ে দিই বা সাপের এলাকাতে আমি ঢুকে পড়েছি, অন্ধকারের জায়গাতে আমি একটা হাত পা দিয়েছি, সাপ ভুল করে আমার একটা আঙুলে কামড় দিয়ে দিতে পারে। হুম। তাহলে আমাকে বুঝে নিতে হবে আগে যে যেই জায়গাটাতে আমি যাচ্ছি, হাত পা দিচ্ছি, সেই জায়গাটাতে সাপ থাকতে পারে কিনা। অন্ধকার একটা জায়গা, একটা ঝোপঝাড়, তাহলে সেইখানে যেতে গেলে আগে সেই জায়গাটাকে একটা কোনো লাঠি বা গাছের ডালটাল দিয়ে একটু নাড়িয়ে দিলে সাপ থাকলে ওরা সরে যাবে ওখান থেকে। আচ্ছা। অনেকে বলে গামবুট পরে বেরোলে সাপে কামড়াবে না। গামবুট আমরা কজন পরতে পারি? সারা সময় কাজ করার সময়তে, বিশেষ করে মাঠে যারা কাজ করে চাষিরা, তারা কি আর গামবুট পরে ঘুরে বেড়াতে পারে? আর গামবুট পায়ে সাপের কামড় আটকাবে, হাতে আটকাবেন কি করে? গামবুটটা খুব বেশি আমরা বাস্তবসম্মত বলি না, ওই পায়ে কামড়টা আটকাতে পারে শক্ত গামবুট পরলে। আমরা বলি অন্ধকারে বেরোনোর সময়তে, বিশেষ করে গ্রামের লোকজন যখন বেরোচ্ছেন, গ্রামে তো রাস্তায় স্ট্রিট লাইট নেই, অন্ধকারে চলার সময়তে অবশ্যই হাতে একটা টর্চ লাইট রাখবেন। হুম।
যদি টর্চ না থাকে, আমাদের কাছে এখন সবার কাছে আলো থাকে, কি করে থাকে? মো- মোবাইলের পিছনে। মোবাইলের আলো রয়েছে। সে মোবাইলের আলো দিয়ে দেখে চলুন। আর যদি কোনো কিছুই না পান, আলো নেই, মোবাইল নেই, আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে সেখানে আপনাকে অন্ধকারে যেতেই হবে, একটা গাছের ডাল জোগাড় করুন, হুম। ওটা দিয়ে রাস্তার সামনে ওইটা দিয়ে ঠুকতে ঠুকতে ঠকঠক শব্দ করতে করতে চলুন, তাহলে সাপ অনেক আগে সরে যাবে ওখান থেকে। আচ্ছা। আর একটা খুব মজার কথা আমি বলবো, সাপের কামড় থেকে আটকাবেন কি করে? সাপ আপনার ঘরের মধ্যে এসে ঢুকবে না কি করে? এটা আমি গত বছর যখন কলকাতার নিউ টাউনে কয়েকটা সাপের কামড় হয়েছিল, ওনারা সরকারিভাবে একটা অনুষ্ঠান করেছিলেন, আমি বলেছিলাম। অনেকে বলেছেন, এ আবার আপনি কি একটা কথা বলছেন। কিন্তু জানবেন, আমি যেটা বলছি এটা প্রত্যেকটার আমাদের কাছে নির্দিষ্ট উদাহরণ আছে। আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ করে দিতে পারি যে এই জিনিসটা করলে অনেক সাপের কামড় থেকে আটকাতে পারেন। সেটা কি? আপনার বাড়িতে যদি একটা দেশি কুকুর থাকে, জানবেন যে ও আপনার এলাকাতে সাপ ঢুকতে দেবে না। আচ্ছা, যদি সাপ ঢোকেও চিৎকার চেঁচামেচি করে আপনাকে জানিয়ে দেবে। আচ্ছা। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি দেশি কুকুর। সাহেব কুকুরের কথা বলছি না কিন্তু। একদম। সাহেব কুকুর নিয়ে আপনি বিছানার মধ্যে শুয়ে থাকবেন আর আপনার ঘরে সাপ ঢুকে যাবে, ও টেরও পাবে না। মানে আমরা যাকে নেড়ি কুকুর নেড়ি বলি। কুকুর। একদম। একটা কুকুর যদি থাকে, আমি ওদেরকে বলেছিলাম নিউ টাউনে যে আবাসনে একটা করে কুকুর পুষুন। এই সবাই হৈ হৈ শুরু করলো যে জলাতঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, আমরা এত অসংখ্য কুকুর রাস্তা দেখি, কত জলাতঙ্ক হয়। আর আপনি ওটাকে যদি রাস্তায় ছেড়ে রাখেন, তাহলে তো ওটার থেকে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা। আপনি ওটাকে পুষছেন মানে আপনি তো ওকে ভ্যাকসিন দিয়ে রাখছেন। ও তো আপনার আপনার তত্ত্বাবধানে আছে। হুম। ওর থেকে তো ভ্যাকসিন আর ওর থেকে তো রেবিস আরও হবে না। আরেকটা মজার জিনিস আছে, পাখি যদি থাকে পোষা, অনেকে বলে যে যদি হাঁস পোষা থাকে, আপনার এলাকাতে সাপ ঢুকলে ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। যাদের পোষা থাকে, এমনকি টিয়া পাখি পর্যন্ত খাঁচার মধ্যে রাখা আছে, যাদের বাড়িতে পোষা আছে, ওরা বুঝতে পারে যে পাখিটা কেন অন্যরকম ডাকছে, ও কি একটা বলতে ওরা চাইছে। ফিল করতে পারে। ওরা অনেক সময় অনেক আগে বুঝে যায় যে ওই একটা কিছু ঢুকছে। আচ্ছা। ও এমন চেঁচামেচি শুরু করবে, বাড়ির লোক বুঝে যাবে একটা কিছু বিপদ হয়েছে। আচ্ছা, বিধান মল্লিক আমাদের ফেসবুক লাইভ দেখতে গিয়ে একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। লিখেছেন, কয়েকদিন পর ভোটের ডিউটি করতে যাব। সাধারণত গ্রামাঞ্চলের বুথে মেঝেতে রাত্রে ঘুমোতে হয়। সাপের কামড় এড়াতে কি কি সাবধানতা নেব? আসানসোল থেকে উনি প্রশ্ন করেছেন। এই যে আমরা এক্ষুনি বললাম, মশারি অবশ্যই নেবেন, মশারিটা নেবেন, আর কিছু নেন না নেন মশারি নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমাদের সরকারি দপ্তর থেকে অনেক কিছু করানো হয়। হাতির দাঁত যেমন বলা হয় না, দিখানে কে লিয়ে, এরকম অনেক কাজ করা হয় দিখানে কে লিয়ে। এটা আমার কাছে শুনে নেন, এখন আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি এখন আর সরকারি চাকরি করিও না, আমাকে কেউ কেউ ধরতেও আসবে না যে তুমি সরকারের বিরুদ্ধে বলছো কেন। আমাদের বড় বড় কর্তারা আছেন, তারা আর কিছু দিক না দিক একটা করে কার্বলিক অ্যাসিডের বোতল দিয়ে দেয়। ওইটা কর্তার পায়ে একটু ঢেলে দেখে নেবেন ঠিকঠাক কাজ করছে কিনা। যে কর্তা দেবে যে ওটা ভেজাল কিনা, একটু আপনার পায়ে ঢেলে দেখবো, ডাক্তার মজুমদার বলেছে। হ্যাঁ, যদি উনি লাফিয়ে ওঠেন ওটা দিলে, তাহলে ওটা নিয়ে যাবেন ভোটের ডিউটিতে, অন্য কোনো কাজে লাগবে না ওটা। কিন্তু মশারিটা অবশ্যই নেবেন, মশারি নেবেন, মশারি নেবেন। আচ্ছা, সবিতা কর লিখছেন ধুলাগড় থেকে। এই গ্রামে প্রচলিত ঝাড়ফুঁক বা কুসংস্কার কতটা ক্ষতিকর? এই যে আমরা বলছিলাম যে ফার্স্ট এড করতে গেলে সময় নষ্ট হয়, হুম। কুসংস্কার মানে এই যে ঝাড়ফুঁক, ওঝার বাড়ি, এটাতে তো সময় তার থেকে অনেক বেশি নষ্ট হয়। এখনো প্রচুর গ্রাম আছে, প্রচুর গ্রামে ওঝাবদ্যি আছে, ওদের কাছে লোকজন যায়, ওরা কিছু সময় ধরে ওটাকে নিয়ে কেরামতি করে। এবার যখন বুঝতে পারে যে না, এটা তো বিষধর সাপ, এই বিষ ঢুকেছে, এবার বিপদ, তখন বলে আমি অনেকটা করে দিয়েছি তোমার, এই বাকিটুকু হাসপাতালে যাও, ওটা করে দেবে। এবার হাসপাতালে এসে যখন পৌঁছয়, তখন আমরা দেখছি হাতের বাইরে চলে যাচ্ছে। কিচ্ছু করার নেই, কোনো ওঝাবুদ্ধির কিছু করার নেই। সাপে কামড়ালে অ্যান্টিভেনাম দিতেই হবে, অ্যান্টিভেনাম ছাড়া কোনো কিছুতে বাঁচানো যাবে না। এবার ওঝাবুদ্ধির কাছে যায় কেন লোকে? এখনই আপনি জিজ্ঞেস করুন, বলবে এই তো আমার গ্রামে ওই নিতাই ওঝা আছে, গত 2 বছরে আমরা দেখেছি ওর ওখানে 50টা লোক গেছে, সবাই বেঁচে গেছে। আর ওই একটা লোককে উনি পাঠিয়েছিলেন হাসপাতালে, সেটা তো মরে গেল।
খুব সত্যি কথা। হাসপাতালে যে লোকটা গেল সে তো মরেই গেল। হাসপাতালে সারা বছরে ৫টা লোক এলো, ৪টে মরে গেল। আর নিতাই ওঝার কাছে সারা বছরে ৫০টা লোক আসছে, একটা লোক মরলো গিয়ে হাসপাতালে। কেন হলো? এই যে নির্বিষ। নির্বিষ সাপ যা কিছু কামড়াক নিতাই ওঝার কাছে যাচ্ছে। উনি সেটা দেখছেন, একটা যা কিছু তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে দিচ্ছেন, ভাবছে ভালো হয়ে গেল। আর যেটা খুব খারাপ, যেটা বিষধর সাপে কামড়েছে, সেটাকে নিয়ে উনি সময় নষ্ট করে হাসপাতালে পাঠাচ্ছেন, এবার সেটাকে আর বাঁচানো যাচ্ছে না। হাসপাতালে তো বিষধর সাপের কামড় ছাড়া আসছে না, তাই মনে হচ্ছে হাসপাতালে গেলে বোধহয় রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, দিলীপ গুপ্ত বৈদ্যবাটি থেকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, লিখেছেন যে শহর বা বাড়ির আশেপাশে সাপ দেখা গেলে প্রথমেই তাহলে কি করা উচিত? প্রথমেই বুঝতে হবে যে ওর থাকার জায়গা আপনি কমিয়ে দিয়েছেন। শহরের কথা যখন বলছেন, আমি একটু আগে উল্লেখ করেছি, সাপ যেখানে থাকতো সেই জায়গাগুলোকে আমরা দখল করছি। ঝোপঝাড় ছিল, একটা প্রান্তর পড়েছিল, একটা হোগলা বন পড়েছিল, সেইখানে গিয়ে আপনি সেইখানটাতে আবাসন তৈরি করে ফেলেছেন। ও কোণঠাসা হতে হতে আর থাকার জায়গা পাচ্ছে না, তখন চলে আসছে বাড়ির কাছে। এবার আপনি আটকাবেন কি করে বাড়িতে আসা? আপনাকে খেয়াল করতে হবে যে আপনার বাড়ির ওইখানটাতে ইঁদুর প্রচুর ঘুরছে কিনা, ব্যাঙ ঘুরছে কিনা। ব্যাঙ কেন আসে? ইঁদুর তো বুঝলাম খাবারের খোঁজে আসে। ধান চাল ছড়িয়ে থাকলে গ্রামের বাড়িতে, খাদ্যশস্য থাকলে ইঁদুর আসে। ব্যাঙ কেন আসে? এইবার শুনুন মজার কথাটা। অনেকেই করে কি, যেটা গ্রামের বাড়িতে বিপদটা করে, খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা ওই বাসন কোসনগুলোকে বারান্দার বাইরে রেখে দিল। যেটুকু উচ্ছিষ্ট খাওয়ার থাকলো সেটা ছুঁড়ে ফেলে দিল, ও কালকে সকালবেলা কাকে খেয়ে যাবে। ওই যে এঁটো বাসনটা থাকলো বা উচ্ছিষ্ট খাওয়ারটা থাকলো, ওইটা খাওয়ার জন্য ওখানে পোকামাকড় আসে, আরশোলা আসে। ব্যাঙরা ওগুলোকে খাওয়ার জন্য আসে। আবার ওই ব্যাঙের পিছন পিছন সাপ আসে। আচ্ছা, তাহলে সাপের বাসস্থানটাকে আমি যদি নষ্ট করতে থাকি এক ধার থেকে, তাহলে সাপগুলো ক্রমশ আসবে। এটা নিয়ে আমাদের একজন প্রকৃতিপ্রেমী আছেন, আমি ওর নামটা বলি, আমার খুব ভালো লাগে, ওকে আমি খুব পছন্দ করি। হুগলির হিন্দোল বলে একটি ছেলে আছে। হিন্দোলের অবজারভেশন হচ্ছে, আমরা কিছুদিন থেকে কিছু কাজ দেখানোর জন্য আমরা করছি কি, খালের ধারে, পুকুরের ধারে ঝোপঝাড় যেগুলো ছিল সেগুলোকে আবার পরিষ্কার করছি। কেন পরিষ্কার করছি আমরা কিন্তু জানি না, আমরা ওটা দেখাচ্ছি যে আমরা একটা কাজ করছি। 50টা লোক লাগিয়ে দিলাম, খালের ধারটাকে পরিষ্কার করে দিচ্ছি। এই খালের ধারে একটু ঝোপঝাড় থাকলে ক্ষতিটা কি আছে আমার? আচ্ছা। ওখানে তো সাপগুলো বসে থাকবে। খালের ধারটাকে আপনি বেশ করে ঝোপঝাড় পরিষ্কার করে দিলেন, দেখতে দূর থেকে চকচকে লাগছে। এবার ওইখানে যে 5টা সাপ ছিল তারা এসে আপনার ঘরে ঢুকছে। আচ্ছা, হুম। আর ওই যে বললাম, আমি একটু আগেই বলেছি, যে আপনার বাড়িতে পারলে একটা দেশি কুকুর পুষুন। যদি দেশি কুকুর সম্বন্ধে আপত্তি থাকে, হাঁস পুষুন। হাঁস থাকলেও তারা সাপ ঢুকছে কিনা তারা আপনাকে জানিয়ে জানান দেবে। দেবে। হুম, এবার ঘরের মধ্যে যদি ঢুকে গিয়ে থাকে তাহলে কি করবেন? আপনাকে আমি যদি জিজ্ঞেস করি কি করবেন, সাধারণভাবে লোকে বলবে মারবো। তো মারবেন না। প্রথম কথাটাই হচ্ছে, সাপ মারা বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 সাপ মারাকে ভয়ঙ্কর একটা অপরাধ হিসেবে দেখে। আপনি একটা জলধরা সাপকেও মারতে পারেন না। আপনি যদি জলধরা সাপকে মেরেছেন, আপনার নামে কমপ্লেন হলে আপনাকে কিন্তু কোমরে দড়ি ধরে বেঁধে নিয়ে যেতে পারে। আচ্ছা, সাপ মারবেন না। সাপ একটা উপকারী প্রাণী। ও আপনার এলাকাতে ঘুরছে মানে, ওই যে বললাম, আপনার এলাকার ইঁদুরগুলোকে খাচ্ছে। আপনি নিজে কিছু করার চেষ্টাই করবেন না। অসংখ্য সর্পপ্রেমী আছেন যারা সাপ উদ্ধার করেন। ওদের সন্ধান একটু করলেই পেয়ে যাবেন। ওদেরকে একটা খবর দেবেন, দেখবেন আপনার আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ওরা পৌঁছে যাবে, ও সাপটাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে আসবে। আচ্ছা, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটা ঘরের ভেতরে যদি দেখেন যে সত্যি একটা কেউটে সাপ ঢুকে গেছে, ওই ঘরটার ভেতর ঢুকলেন না, একজন সর্পপ্রেমীকে খবর দিন। সরকারিভাবে কিন্তু বলা হয় বন দপ্তরে খবর দিতে, বন দপ্তরের উদ্ধারকারী যাবে। আবারও বলছি সেই এক কথা, আমাদের বন দপ্তরে এত উদ্ধারকারী নেই যে আপনি রাত্রি 9টার সময় ফোন করলে রাত্রি 9:30 গিয়ে আপনার বাড়ি হাজির হবে। ওরা বলবে যে ওই ঘরে থাকবেন না, ওই ঘরটা বন্ধ করে রাখুন, কালকে সকালে আমাদের লোক যাবে। বন দপ্তরে ওই দিনের বেলা কাজের সময় ছাড়া আপনি লোক পাবেন না।
ওরাই আপনাকে সন্ধান দিয়ে দেবে। এটাও আপনাকে আমি বলে দিই যে আপনার এলাকায় কে সর্প উদ্ধারকারী আছে, সর্পবন্ধু কে আছে তার সন্ধান ওরাই আপনাকে দিয়ে দেবে। বলে, ওইখানে আছে ধীমান, ধীমানকে ডেকে নেন। ও আপনাকে ধীমানের ফোন নাম্বার দিয়ে দেবে। এরকম আমরা জানি। আচ্ছা। এই ছেলেগুলো খুব ডেডিকেটেড। ওরা সাপ উদ্ধার করার জন্য রাত্রির বিরতির যখন ডাকুন চলে যায়। সাপ হুম। তুলে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। আচ্ছা, এই যে সাপ কি হাইবারনেশন বা শীত নিদ্রায় আদৌ যায়? শীতে তো ওটা তো স্বাভাবিক ওদের। স্বাভাবিক যে শীতকালে ওদের ঠান্ডা রক্তের প্রাণী। শীতকালে ওদের খুব কষ্ট হয় বাইরে থাকতে। ওইজন্য ওরা একটা জায়গায় গিয়ে গুটি-সুটি মেরে চুপচাপ শুয়ে থাকে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে শীতকালেও ঘুরছে। শীতকালে কালার সাপের কামড় হচ্ছে, শীতকালে চন্দ্রবোড়ার কামড় হচ্ছে। তার কারণ ওটাই। ওদের লুকিয়ে থাকার জায়গাটাই তো নেই। হুম। সেই জায়গাগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। যাবে কোথায়? ওরা লুকানোর জন্য আপনার ঘরে ঢোকার চেষ্টা করছে এসে। যে ওইখানে গেলে যদি খাটের তলায় কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারি। রয়েছেন সঙ্গে স্পেশালিস্টে। আজকের স্পেশালিস্ট ডক্টর দয়াল বন্ধু মজুমদার, স্টেট লেভেল রিসোর্স পারসন ফর স্নেক বাইট ট্রেনিং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর স্টুডিওতে রয়েছে আমি সুদীপ্ত ঘোষ। আমি কল্পলাল, এবং অবশ্যই আপনাদের বহু প্রশ্ন আছে আমাদের সঙ্গে। যেমন একজন প্রশ্ন করেছেন, কে করেছেন? রমানাথ। রমানাথ টাইটেলটা লেখেনি। উনি হাবড়া থেকে প্রশ্ন করেছেন, লিখেছেন যে সাপ নিয়ে কিছু প্রচলিত বা ভুল ধারণা বা কিছু কুসংস্কার রয়েছে, সেগুলো ঠিক কি কি? প্রচলিত ভুল ধারণা নিয়ে আমরা তো কিছু, কিছু আলোচনা করলাম। হুম। যেমন বললেন যে সাপের আ খুব স্মৃতিশক্তি মনে রাখে। হ্যাঁ? একটা সাপকে মারলে আরেকটা ওর জোড়া সাপটা এসে আপনাকে খুঁজে কামড়াবে। হ্যাঁ? এগুলো তো খুবই বাজে ধারণা। হুম। আর ১ম এই আমরা যে একটা কথা বলেছিলাম, সেই মনসা মঙ্গলের কালনাগিনী সাংঘাতিক বিষধর। ঠিক। এরকম অনেক নিরীহ সাপ আছে যাদের সম্বন্ধে লোকের ভুল ধারণা যে এটা সাংঘাতিক বিষধর। তার মধ্যে একটা যেমন কালনাগিনী। হুম। হ্যাঁ? এই বেচারারা ঘুরে বেড়াচ্ছে আপনার এলাকায়, ঘুরে সেখানে পোকামাকড় খাচ্ছে, ছোটখাটো ব্যাঙ-ট্যাঙকে খাচ্ছে, আপনার পরিবেশের ভারসাম্য রাখছে, আপনি দেখেই ওটাকে মারতে শুরু করলেন। হুম। এই যে বললাম আপনাদের ১২৫ রকম সাপের মধ্যে ১১৫টা সাপেরই কোনো বিষ নেই। তো ওগুলোকে অকারণ ভয় পাচ্ছি আমরা, ওগুলোকে মারার চেষ্টা করছি। ওগুলো আপনার এলাকার সাধারণ একটা পাখির মতো। পাখি যেমন ঘুরে বেড়াচ্ছে, পোকামাকড় ধরে খাচ্ছে, সেরকম সাপগুলো এরকম। তাহলে ওদেরকে অকারণে ভয় পাচ্ছি আমরা। ওদের বিষধরভাবে মারছি। তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হুম। সুনীল দাশগুপ্ত লিখছেন ইছাপুর থেকে। আমরা প্রচলিত কথায় শুনে আসছি যে দুধ কলা দিয়ে সাপ পুষছ। এই দুধ কলা আর সাপ এই দুটোকে মানে কিভাবে একটু সংযুক্ত হলো উনি জানতে চাইছেন। এইগুলো ওই যে সমস্ত কতগুলো বাজে কথা কুসংস্কার বলতে গেলে তাহলে এটা একটা বড় কুসংস্কার। সাপ কলা খাচ্ছে যদি কেউ বলে তাহলে তো বলবে মানুষ হাতে গিলে খাচ্ছে। হ্যাঁ? তো সাপ তো কলা খাবেটা কি করে? হ্যাঁ? ও সাপ কলা খাওয়ার তো কোনো প্রশ্নই নেই। দুধ যদিও বা ভাবি যে ঠিক আছে, খুব পিপাসা পেলে জল খায় তাহলে একটু জল না পেলে দুধই হয়তো খেলো। কিন্তু কলাটা খাবে কি করে? সব সিনেমার প্রভাব, তাই তো? হ্যাঁ, সেই। চলচ্চিত্রের প্রভাব। আচ্ছা, একটা জিনিস আমরা তো, আপনিও বলছেন এবং আমাদেরও যেটুকু আপনার আলোচনা শুনে মনে হচ্ছে, সাপ সংরক্ষণটা পরিবেশে খুব দরকার। এবারে কোথাও ধরুন সাপ দেখা গেল, একটা সাপ কোনো একটা এলাকায় ঢুকে পড়েছে বা কোনো একটা বাড়িতে ঢুকে পড়েছে। এবার সাপ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা ভেবে একজন সাধারণ মানুষ, আমরা তো এক্ষুনি বন দপ্তরে বললে, আপনি বললেন যে সঙ্গে সঙ্গে এসে পৌঁছতে পারে না, এটা স্বাভাবিক, রাত বিরেতে হলে কি করে আসবে? তাহলে সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ সাপ সংরক্ষণ করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করে সেই সাপকে সংরক্ষণ করতে পারে? ওটা একটু মুশকিল আছে। সাপ আমাকেই যদি আপনি বলেন যে আমার ওই ঘরের কোণায় একটা সাপ আছে, আপনি ওটাকে একটু কোনোভাবে খাঁচায়-টাচায় ঢুকিয়ে দেন, আমি পারব না। ওটা যারা এটা নিয়ে কাজ করে, এই যে বললাম সর্পমিত্র যাদেরকে আমরা বলি, হুম। তারা আমাদের সাথেই কাজ করেন। ওনারা এই যে ভুল ধারণাগুলো, কুসংস্কারগুলো ভাঙার চেষ্টা করেন, লোকজনকে বোঝান। কারো বাড়িতে একটা সাপ ঢুকে গেলে যেমন ওই সাপটাকে উদ্ধার করে আনেন, সাথে, সাথে ওনারা বোঝান। হ্যাঁ? একজন মাস্টারমশাই আছেন, আমরা তাকে খুব রেসপেক্ট করি। হুম। বীরভূম জেলার দীনবন্ধু বাবু বলে একজন মাস্টারমশাই আছেন। উনি প্রায় দিনই প্রত্যেক দিনই ১ টা ২ টো বাড়ির থেকে সাপ উদ্ধার করেন। শুধু সাপটাকে ধরে নিয়ে চলে এলেন, তারপরে গিয়ে জঙ্গলে ছাড়লেন, এটুকুই করেন না। উনি করেন কি ওনাদেরকে বোঝান যে এই সাপটা বিষধর কিনা, বিষহীন কিনা, এর কি, কি উপকার আছে, এ আমাদের কি সুবিধা অসুবিধা আছে এগুলো বলে দেন। এবার আপনার বাড়িতে যদি একটা সাপ ঢুকেই থাকে
এবার ও তো লুকিয়ে পড়বে গিয়ে, ও একটা কোণায় পড়ে থাকবে গিয়ে। আমি আপনাদের বলবো যে ওকে নাড়াঘাটা না করে যে কোণায় পড়ে আছে ওইখানটায় পারলে আরো কিছু দু একটা পুরনো জামা কাপড় টাপড় একটু ছুঁড়ে টুড়ে দেন, যে যাতে ও আরো লুকিয়ে পড়তে পারে ওর মধ্যে, যে ও নিজেকে বিপদে পড়েছে ভেবে বেরিয়ে না আসে। যত সময় পর্যন্ত সর্প উদ্ধারকারী না আসে ওকে ওই জায়গাটাতে থাকতে দেন। এছাড়া আপনার কিছু করার নেই, আপনি ধরতে পারবেন না। ধরার চেষ্টা করলে বিপদ হতে পারে। হুম। একটা বিষধর সাপ ঢুকে বসে আছে, আপনি তাকে ধরার চেষ্টা করলেন, সে আরেক বিপদ হবে। আর চেষ্টাই করবেন না। হতে পারে আপনি দেখলেন যে একজন একটা সাপ ধরলো, আরে বাবা এ তো খুব সাধারণ ব্যাপার, এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম না। এটা ওর কাছে যতখানি সহজ, যে জানে না তার কাছে ততখানি বিপজ্জনক। যে জানে না তাকে আমরা বলবো সাপের কাছেই যাবেন না। সাপটাকে কোনোভাবেই বিরক্ত করবেন না। ওকে থাকতে দিন ওখানে। বলছি আরো আরো যাতে নিশ্চিন্তে থাকে তার জন্য যে কোণাটাতেও দু একটা হয়তো কৌটো কাউটা হাঁড়ি পাতিলের মধ্যে বসে আছে, হুম, হুম। ওইগুলোকে আপনি আর একটা চট দিয়ে বা পুরনো জামা কাপড় দিয়ে ঢেকে দেন, ছুড়ে দেন। ও ও আর নিজেকে যাতে আরো ও আর safe বেরোবে না ওখান থেকে। ও বুঝবে বাস এই তো আমি নিশ্চিন্তে আছি। বেশ। আচ্ছা, এই যে বন্যপ্রাণী যারা পাচার করে, অনেক সময় কাগজে দেখি যে অনেক সময় স্টেশন থেকে হয়তো বেশ কিছু সুটকেসের মধ্যে থেকে সাপের চামড়া বেরোলো, যেগুলো দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করে আর কি, সাপের চামড়া দিয়ে। সেক্ষেত্রে তাদেরকে রুখতে কি স্টেপ নেওয়া যায়, বা আপনাদের তরফ থেকে আপনারা কি করেন? আমরা ওটা নিয়ে কিছুই করি না, আমাদের কাজ না ওটা। ওটা ওই যে বললাম বন্যপ্রাণ দপ্তর আছে, হুম, বন্যপ্রাণ দপ্তরেরই এটা দেখার কথা। যেমন চোরাচালান, যেকোনো চোরাচালান আটকানোর জন্য যেমন পুলিশ আছে বা তার জন্য নিজস্ব দপ্তর আছে, তারা দেখে। বন্যপ্রাণী দেখার জন্য বন্যপ্রাণ দপ্তর আছে, সাধারণত পুলিশই দেখেন। বন্যপ্রাণ দপ্তরও তো অত বড় না। পুলিশরা যদি বুঝতে পারেন যে ওর ব্যাগের মধ্যে সাপ আছে বা অন্য কিছু আছে, কোনো বন্যপ্রাণী নিয়ে যাচ্ছে, এই দীনবন্ধুবাবু মাঝে মাঝেই বলেন যে কচ্ছপ পাচার হচ্ছিল, হুম, হুম, ধরেছে। হুম, ওনার ছাত্ররাই ধরে এখন। আচ্ছা, এরকম আচ্ছা। যারা সচেতন এত, যে ছাত্রছাত্রীরাই বুঝে যায় যে এটা চলবে না। টিয়া পাখি বিক্রি করছে হুম, খাঁচায় ধরে। টিয়া পাখি বিক্রি করা যায় না, কিন্তু টিয়া পাখি খাঁচায় ধরাই যায় না। এটা সাধারণ মানুষ বন্য প্রাণ দপ্তরকে খবর দিলে ওরা এসে ওগুলোকে নিয়ে যান আর কি। আচ্ছা। আচ্ছা, মায়া মিত্র রামরাজাতলা থেকে প্রশ্ন করেছে, লিখেছে বর্ষাকালে বা জল জমলে তো সাপ বেশি বেরোয়। এই সময় বাড়ির আশেপাশে ঠিক কিভাবে সাবধানতা নেওয়া উচিত আমাদের? দেখুন, আপনার বাড়ির কাছে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার রাখুন। একদম বাড়ির এলাকার মধ্যে, যেটা আমরা বলি বাস্তু ভিটার মধ্যে যেন ঝোপঝাড় না থাকে। সাপ ওইখানটাতে এসে লুকিয়ে পড়বো, ওইখানে এসে ব্যাঙ খুঁজবো, এইটা যদি না পায় তাহলে ও সহসা আসবে না। এবার বর্ষাকালে সমস্যাটা কি হয় আমরা দেখেছি আমাদের গ্রামের বাড়িতেও। আশপাশে একটু যে নিচু জায়গাগুলো, মাঠের আল বা যে জায়গাগুলো একটু ঝোপঝাড় জঙ্গল পড়েছিল, যেখানে চাষাবাদ হয় না, সেখানে সাপগুলো থাকে তো। এবার খুব জোর বৃষ্টি বন্যা হলো, ওই সাপের গর্ত টর্তে জল ঢুকে গেল, তখন ও তো প্রাণে বাঁচার জন্য ওর তো ডাঙা খুঁজছে, হুম, ওরা বাড়িতে চলে আসতে পারে। সেক্ষেত্রে যদি বাড়িতে ঢুকেই পড়ে তাহলে তো আমরা বলছি সর্পমিত্রকে খবর দিন, ওরা তুলে নিয়ে যাবে। হুম, আর বাড়িতে যাতে ঢুকতে না পারে তার জন্য দরজা জানালা রাত্রেবেলা খুব ভালো করে বন্ধ রাখতে বলি, জানালায় নেট লাগাতে বলি। ওই ঘরের নিচের দিকে জল বেরোনোর যে যে ড্রেন থাকে, ফুটো হুম, থাকে, হুম, সেখানে নেট লাগাতে বলা হয়। আবারও বলছি, বর্ষাকালে আপনি ২-৪ বোতল কার্বলিক অ্যাসিড এনে পাড়ায় ছড়িয়ে দিলেন বাড়ির চারপাশে, কিচ্ছু কাজ হবে না। আপনি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে নিশ্চিন্তে আছেন আমার বাড়িতে সাপ ঢুকবে না, দেখবেন কার্বলিক অ্যাসিড পেরিয়ে এসে আপনার খাটের তলায় দুটো সাপ বসে আছে। হুম। ওটা ফলস সিকিউরিটি আপনার হবে। আচ্ছা। কার্বলিক অ্যাসিডের ভরসায় যাবেন না। রবি সাঁতরা লিখছেন জগদ্দল থেকে। সেই রকমই প্রশ্ন। বিন বাজালে সাপ নাচে, এটা আমার নিজের চোখে দেখা। এটা সত্যি না মিথ্যা? ধরুন বিনটার শব্দের জন্য নাচছে না, কিন্তু ওই যে বিনটাকে নাড়ছে ওর মুখের সামনে। বিন শুধু কেন, সবসময় তো সব সাপুড়ে বিন দিয়ে সাপ নাচায় না। দেখবেন যে ওদের যে ঝাঁপিটা থাকে তার হুম। ঢাকনাটা নাড়াচ্ছে এরম করে, কি অনেক সময়তে ও হাতটাকে এরম নাড়ছে। সাপ ওইটাকে দেখেই যে দুলছে, আচ্ছা, আচ্ছা। ওই বিনের বাজানোর সাথে সাথে এই যে মাথাটা নাড়ছে ওইটা দেখে নড়ছে। মানে শব্দটা শুনে না। বিনের সুরে নাচছে এটা ঠিক না। মানে ওটার মুভমেন্ট অনুযায়ী ও নিজেকে মুভ হ্যাঁ, করছে। ওইটা ওই বিনটাকে নাড়াচ্ছে, ওইটাকে ফলো করছে। আচ্ছা।
আচ্ছা, প্রতিমা মণ্ডল উনি কোথায়, হাওড়া থেকে পাঠিয়েছেন, বলছে আমরা গ্রামাঞ্চলে থাকি, গ্রামাঞ্চলের সাপের কামড়ের ঝুঁকি কমাতে কি কি সতর্কতা নেওয়া উচিত? এই যে একটু আগেই বললাম, রাত্রেবেলা মশারি টাঙিয়ে ঘুমাবেন, হুম। এটা 1 নম্বর সতর্কতা। অন্ধকারে বেরোতে গেলে আলো নিয়ে বেরোবেন, এটা একটা খুব ভালো সতর্কতা। যে জায়গাতে সাপ থাকতে পারে, আমার থেকে আপনারা ভালো জানেন কোন জায়গায় সাপ থাকতে পারে, যে ঝোপঝাড়, অন্ধকার কোণ, সেইখানে খাটের তলা থেকে, অন্ধকার থেকে আপনি একটা কিছু বের করার চেষ্টা করছেন, অনেক দিন বের করা হয়নি, ওইখানে আছে, বের করব, ওখানটাতে আগে ভালো করে টর্চ দিয়ে দেখে নেবেন, একটা লাঠি দিয়ে পারলে ওই জায়গাটাতে একটু নাড়ানাড়ি করবেন, যদি সাপ বসে থাকে বেরিয়ে যাবে। আবারও বলছি, যদি পারেন একটা দেশি কুকুর পুষুন, আপনার বাড়িতে সাপ ঢুকেছে কিনা ও অনেক আগে আপনাকে জানিয়ে দেবে। নালিকুল থেকে লিখছেন সুভাষ মণ্ডল। আমার বাড়ি গ্রামে। সাপ নিয়ে ভয় দূর করতে মানুষকে কিভাবে সচেতন করা যেতে পারে, কারণ আমাদের এখানে বর্ষাকালে সাপের উপদ্রব খুব বাড়ে। আমি যে কথাগুলো বললাম আজকের, তো আপনারা এফএম গোল্ডে শুনলেন, আবার হয়তো 1 বছর পরে আমাকে এফএম গোল্ড ডাকবে। হুম। এফএম গোল্ড কত লোকে শুনেছে, আমি তো বাড়িতে থাকলে এত সময়তে ঘুমিয়ে পড়তাম। হুম। গ্রামের লোকজন রাত্রি 9:30টায় ঘুমিয়েই পড়ে, এফএম গোল্ড শুনবেন আর সবাই সচেতন হয়ে যাবে, এটা তো হয় না। এই কথাগুলো যাতে গ্রামে গঞ্জে পৌঁছানো যায়, সেই জন্য আমার নিজস্ব কিছু কিছু তৈরি করা আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আছে, দয়ালবন্ধু মজুমদার বলে খুঁজলেই পেয়ে যাবেন, সেখানে দেখবেন সাপের কামড়ের সচেতনতার সমস্ত ভিডিও তৈরি করা আছে, ছবি দেখিয়ে, সাপের ভিডিও দেখিয়ে বলা আছে। আমাদের ওয়েবসাইট আছে doyalbandhu.vip, সেখানে গেলে সাপের কামড় সম্বন্ধে ছবি পাবেন, ভিডিও পাবেন, লেখা পাবেন, বাংলা ইংরেজিতে লেখা পাবেন। আর আপনাদেরকে যেটা করতে হবে, নালিকুল তো একটা খুব ভালো জায়গায় আছে, আপনাদেরকে আমি বলে দিই, উনি নিশ্চয়ই জানেন, নালিকুলে একটা সংস্থা আছে শিমুলতলা কনজারভেশনিস্ট বলে। শিমুলতলাতে ওরা 20 জন মতো হিন্দোল ওদের সাথেই কাজ করে, যে হিন্দোলের কথা বলছিলাম, ওরা প্রত্যেক বছরই 2-3টে করে এরকম শিবির করে, সেখানে লোকজনকে সচেতন করে ওরা। আচ্ছা। এরকম অনেক সংস্থা আছে, গ্রামেগঞ্জে অনেক সংস্থা আছে। আপনার আশপাশে যে ক্লাব আছে, এমনকি মিদনাপুরের একজন মাস্টারমশাই আছেন, উনি আমার কাছ থেকে সব নিয়ে গেছেন, ছবি টবি এইগুলো, এই যে যেমন আমি বললাম আমার সব প্রেজেন্টেশন ভিডিও, উনি সেগুলো দেখান। দুর্গা পূজার সময়তে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 3টে প্যান্ডেলের পাশে গিয়ে প্রজেক্টর নিয়ে উনি দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা। হুম। ওনাদের ওখানে আমি মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে গেছি, একটা শীতলা মন্দিরের নতুন মন্দির সংস্কার হয়েছে, নতুন করে সেটাকে উদ্বোধন বলুন বা যা কিছু, তার হুম। জন্য যে অনুষ্ঠান হচ্ছে, রাত্রেবেলা বড় প্যান্ডেল বাঁধা হয়েছে, শামিয়ানা টাঙানো হয়েছে, হুম। অর্কেস্ট্রা হবে। আমি দেখলাম সব গাড়ির থেকে নামছে জিনিসপত্র, তা লোকজন তো আসে অর্কেস্ট্রা শোনার জন্য। তার আগে মাস্টারমশাই আমাকে বলেছেন যে স্যার আপনি সন্ধ্যেবেলা এসে একটু ওর আগে 1 ঘন্টা বলে দেবেন। এরকম অনুষ্ঠানও করি আমরা। আচ্ছা। শুধু একজন আমি গোটা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছি এটা নয়, কিন্তু অনেক আমাদের এখন সহকর্মী আছেন। এই যে আচ্ছা। দীনবন্ধুবাবুর কথা বলছিলাম বীরভূমের, উনি ঘুরে ঘুরে প্রোগ্রাম করেন। হুম। বাঁকুড়ায় মাস্টারমশাই আছেন সৌম্য সেনগুপ্ত, উনি ঘুরে ঘুরে প্রোগ্রাম করেন। ক্যানিং যুক্তিবাদী সংস্থা বলে একটা আছে, ওরা তো আসামে চলে যাচ্ছে, কুচবিহার প্রোগ্রাম করতে চলে যাচ্ছেন, আসামে চলে যাচ্ছেন, ওইখানে লোকজন ওদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। কোনো ক্লাবের একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বা এরকম কোনো পূজা আছে, তার আগে 1 ঘন্টা ওরা শো করছে। লোকজনকে সচেতন করতে হলে বিভিন্ন, এখন তো অনেক মিডিয়াম এসে গেছে, এই যে আমি আপনাদের বললাম, আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, হুম। আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাচ্ছেন। মানে এই শো গুলো যে করছে, এরা কি শুধুমাত্র লেকচার মেথডে, নাকি না কখনো প্রত্যক্ষ সাপ নিয়ে এসে? না, সাপ নিয়ে যাওয়া তো বেআইনি, হুম। সাপ নিয়ে দেখানো যায় না, দেখানো হতো এক সময়তে, এখন স্লাইডে আমরা সবই ছবিতে ভিডিওতে দেখাই। আচ্ছা, আপনি তো সরাসরি মানে যেহেতু অনেক জায়গায় ট্রেনিং দিয়েছেন, এরকম কি কখনো অভিজ্ঞতা হয়েছে যেখানে প্রত্যক্ষভাবে বা আপনার শোনা যে খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ হয়ে গেছে সাপ নিয়ে কাজ করতে গিয়ে, এরকম কি কখনো অসংখ্য অসংখ্য। দু একটা একটু এই যে সর্পমিত্র যাদের কথা বলছি, আমাদের সবকিছুতেই কি মুশকিল হয়, আমরা ভালো জিনিসটাকে আবার খারাপভাবে ব্যবহার করি, তো যে জিনিসটা ভালো সেটাকেই খারাপভাবে ব্যবহার করি। শত শত সর্পমিত্র আছেন যারা সাপ উদ্ধার করছেন, সাপগুলোকে বাঁচাচ্ছেন। হুম। এদের মধ্যে 2-1 জন আছে
এরা স্টান্ট দেখাচ্ছে। সাপটাকে ধরে নিয়ে এলো, সাপটাকে নিয়ে এসে আবার সেটাকে নিয়ে একটু স্টান্ট দেখাচ্ছে। আচ্ছা। এই দেখো আমি কত বড় ফনা তোলে, কত বড় সাপটাকে ধরেছি, এই দেখাতে গিয়ে কামড় খাচ্ছে। আচ্ছা। এরকম হয়েছে তো। আর সেই কামড় খাওয়ার পরে তার মানে কি রকম ধরনের সিম্পটম শুরু হয়ে যাচ্ছে? মানে ওই একই যেমন সিমটম হয় না সবাইকে, মানে ওরা হয় না যে ডাক্তারের কোনো রকম বা ওদের প্রাথমিক কোনো চিকিৎসার ব্যবস্থা কি সেই কিচ্ছু সময় থাকে থাকে? না, কিচ্ছু থাকে কিচ্ছু না। সাপের কামড় খেয়ে প্রাণে মরছে একদম, চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে। এরকম একজন লোক আছে, আমি নামটা বলছি না, খুব বিখ্যাত ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখিয়েই তার প্রফেশন। ভালো কাজ করছেন। আচ্ছা। আমি বলছি তো, লোকের বাড়িতে সাপ ঢুকলে উদ্ধার করে নিয়ে আসছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। হুম। এবার ওই সাপটাকে নিয়ে আবার দেখানোর চেষ্টা করছেন, মানে এই দেখো স্টান্ট করতে গিয়ে বিপদে স্টান্ট পড়ছেন। করতে গিয়ে কামড়েছে, একটা আঙুল কাটা গেছে, হ্যাঁ, হাসপাতালে ভর্তি, প্রাণে মারা যাবে, এরকম সময়তে তার স্ত্রী আমাকে ফোন করে বলছেন। আচ্ছা। আবারও তো দেখি হাসপাতাল থেকে ফিরে গিয়ে আবারও স্টান্ট করছে। ওই একই জিনিস। এই তো কি করবো, এদেরকে তো বুঝিয়ে পারা যাচ্ছে না। আচ্ছা, পারমিতা মুখার্জি সল্টলেক থেকে জানতে চেয়েছেন, অ্যান্টিভেনাম শব্দটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু এই অ্যান্টিভেনাম কিভাবে তৈরি হয় সেটা যদি একটু বিশদে বলেন। দেখুন, সাধারণভাবে এটা না জানলেও কোনো ক্ষতি নেই। অ্যান্টিভেনাম একটা ওষুধ, হাসপাতালে গেলেই পাবেন, এটা সবার জন্য বলে দিলাম। হুম। এই ঠাকুর রামকৃষ্ণের কথা আছে না, আম খাবে বাপু তো গাছের তলায় পাকা আম পাচ্ছ খাও, গাছকে পুঁতেছে তোমার দেখার দরকার নেই। অ্যান্টিভেনাম তৈরি হয় কিভাবে? সাপের বিষ ঘোড়াকে অল্প অল্প করে ইঞ্জেকশন দেওয়া হয়। ভ্যাকসিন যেমন দেওয়া হয়, আমাদের টিটেনাসের ভ্যাকসিন ইঞ্জেকশন দিলে আমাদের শরীরে যেমন টিটেনাসের জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ঘোড়াকে সাপের বিষ একটু একটু করে ইঞ্জেকশন দেওয়া হয়, যে এত কম পরিমাণ যাতে সাপের বিষে ঘোড়াটা মরে না যায়, কিন্তু ওর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। আচ্ছা, এই ঘোড়াকেই বা কেন? মানে ঘোড়ার ওইটা দেখা গেছে যে ঘোড়ার প্রতিরোধ ক্ষমতাটা খুব বেশি, ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয় অনেক বেশি। আচ্ছা। এবার ওই ঘোড়ার থেকে সামান্য পরিমাণ রক্ত বের করা হয়। এটা শুনলে অবাক হয়ে যাবেন যে এত অ্যান্টি ভেনাম তৈরি হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় বছরে 3 লক্ষ ভায়াল অ্যান্টি ভেনাম লাগে, 3 লক্ষ সিসি। গোটা ভারতবর্ষে তাহলে কত বুঝুন। তাহলে মনে হবে কত ঘোড়াকে মেরে ফেলছি, তাই নয় কিন্তু। একটা ঘোড়ার যা শরীরের ওজন, তার 1.5%, মাত্র 1.5% পরিমাণ ওজনের রক্ত বের করা হয়। আচ্ছা। সেই রক্তটা পিউরিফাই করে যে ওষুধটা তৈরি করা হচ্ছে, সেই সিরামটাকে পিউরিফাই করে শিশির মধ্যে ভরে পাঠানো হয়, এটা হলো অ্যান্টিভেনাম। আচ্ছা। আচ্ছা, মধুমিতা ঘোষ বরানগর থেকে লিখেছেন যে সাপ কমে গেলে আমাদের পরিবেশে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই যে আমরা একটু আগে বলেছিলাম, হুম। ইঁদুর এত বেড়ে যাবে যে ধান চাল ডাল খেয়ে শেষ করে ফেলবে, দুর্ভিক্ষ হয়ে যাবে আমাদের এখানে। সেই। আচ্ছা, আর প্রশ্ন। হুম, এই প্রশ্নের উত্তর তো আমরা পেয়ে গেছি। বেশ কিছু কমন প্রশ্ন রয়েছে। আচ্ছা, একটা জিনিস মানে এটা তো আপনি দেখলেন যে আপনি বললেন যে যাদের সঙ্গে কাজ করেছেন সর্পমিত্র যারা, তারাও নানান রকম ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে পড়েছেন এবং সেরকম আপনার কি সরাসরি কখনো কোনো চ্যালেঞ্জিং কাজের মধ্যে পড়তে হয়েছে? চ্যালেঞ্জিং মানে ডাক্তারের চ্যালেঞ্জ হচ্ছে খারাপ রুগী বাঁচানো। আমাদের চ্যালেঞ্জ মানে রুগীকে নিয়ে চ্যালেঞ্জ। আমাদের তো সাপ নিয়ে চ্যালেঞ্জ না। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন কোনো একটা দৌড়া সাপের লেজেও হাত দিইনি। আমাদের চ্যালেঞ্জটা কোথায় বলি, হুম, এইগুলো বলা দরকার। হুম, আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন এটা ফেস করেছি, আমি তখন বড় হাসপাতালে, আমি ধমক দিয়ে লোকজনকে বোঝাতে পেরেছি। কিন্তু হেলথ সেন্টারে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করছেন, এরা এখনো বিপদে পড়ছেন কোনটা নিয়ে, ওই কালাজ সাপ নিয়ে। আচ্ছা। এরকম পরপর অনেক কটা ঘটনা আছে। মানে এমন কালাজকে হয়েছে নিয়ে সমস্যা। কালাজ সাপের কামড়ে রুগী গেছে, ডাক্তারবাবু কনফিডেন্টলি বলছেন এই দেখুন শিবনেত্র দেখছি, একে কালাজ সাপে কামড়েছে। কোথায় সাপ বলছেন আপনি, কামড়ের দাগ দেখান। উনি আর দাগ দেখাতে পারছেন না, অ্যান্টিভেনাম দিতেই দিল না, মরে গেল মেয়েটা। আচ্ছা। আমাদের উত্তর 24 পরগনার সেই রুগীর ছবি আমার কাছে আছে, আমি দেখাই লোকজনকে। আবার এরকম হয়েছে, শুধু রুগীর বাড়ির লোক এরকম না, কিন্তু ভাবছি আমরা রুগীর বাড়ির লোক জানে না বলে এরকম, এখনো অনেক ডাক্তারবাবু আছেন কালাজ সাপের কামড়ের ব্যাপারটা জানেন না। আমার এক ডাক্তার ভাই হুগলির এক স্বাস্থ্য কেন্দ্র থেকে কালাজ সাপের রুগী ডায়াগনোসিস করে অ্যান্টিভেনাম দিয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে বলে কলকাতার একটা মেডিকেল কলেজে পাঠিয়েছেন।
উনি লিখে পাঠিয়েছেন যে কালার সাপের কামড়ে রুগী, একে ভেন্টিলেশনে দিতে হতে পারে, সেজন্য পাঠালাম। হুম। এক জুনিয়র ডাক্তারের হাতে পড়েছে। সে বলছে যে এরকম আবার সাপের কামড় হয় নাকি, কোনো দাগ নেই, কি বলছেন? ধ্যাৎ, কি বলছে? ও ভাবছে যে গ্রামে যে ডাক্তারটা বসে আছে সে ভুল করে অ্যান্টিভেনাম দিয়েছে। ও তাকে আর ভেন্টিলেশনে না পাঠিয়ে চুপ করে রেখে দিয়েছে, ঠিক আছে স্যার আসুক, স্যার দেখবেন। সেই রুগী মরে গেল। এইবার করছে কি, ওরা বোঝানোর চেষ্টা করছে যে ওর ভুল চিকিৎসা হয়েছে। এবার গ্রামের লোককে দোষ দিচ্ছি আমরা। গ্রামের লোক এবার সে লাঠি সোটা নিয়ে তেড়ে আসছে হেলথ সেন্টারে। পরে যখন পোস্টমর্টম হলো দেখা গেল যে না, ওটা সাপের কামড়ের রুগী। চ্যালেঞ্জ এরকম হয় আমাদের কাছে। আচ্ছা। আর সত্যিকারের চ্যালেঞ্জ যদি বলতেন, আমার লাইফে যেটা হয়েছিল, চ্যালেঞ্জ বললে যাকে বোঝায়, আমি যখন হাবড়া হাসপাতালে কাজ করছিলাম আজ থেকে 18 বছর আগে, তখন সবে কাজটা শুরু করেছি আমি। নাইট ডিউটি করছি, ভোর রাত্রিরে আমাকে গেটম্যান এসে বলল যে স্যার একটা ব্রড ডেড রুগী এসছে। ব্রড ডেড মানে মরে যাওয়ার পরে পৌঁছেছে। আচ্ছা। ইমার্জেন্সিতে এরকম আসে, অনেক সময়তেই আমরা পাই। মরে গেছে কোনো কারণে, অনেক কারণেই মরতে পারে রুগী। মরে যাওয়ার পরে আমাদের কাছে আসা মানে কিন্তু সেটা আমাদের কাছে একটা খুব বিপদের ব্যাপার, খুব গন্ডগোলের ব্যাপার। গন্ডগোলের ব্যাপার কেন? ওগুলো থানা পুলিশ করতে হয়, হুম, আমাদের অনেক লেখালেখি করতে হয়, পরে সাক্ষী দিতে যেতে হয় অনেক ক্ষেত্রে। স্বাভাবিকভাবে এই ব্রড ডেড বলে আমরা একটা খুব আহ, ভয় পেয়ে যাই, দৌড়ে গেছি, কি হলো, ব্রড ডেড কি, আচ্ছা। আবার কি? তো আমি গিয়ে দেখলাম একটা 32 বছর বয়সের ছেলেকে শুইয়ে রেখেছে, মরার মতোই পড়ে যায়, হাতটা ঝুলে গেছে। হুম। 4-5 জন লোক এসছে বাড়ি, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদের মুখ চোখ দেখে মনে হচ্ছে তারা ভেবেছে যে রুগী মরেই গেছে। তো ব্রড ডেড মরে গেছে, তার ডেথ ডিক্লেয়ার করার আগে আমরা যেমন দেখি, পালসটা দেখি, হাতটা দেখি। আমি পালসে হাত দিয়ে দেখি পালস তো চলছে। আরে আচ্ছা। কি হলো, কি হয়েছিল এর? তখন ওরা আস্তে করে বলছে যে কি বোধহয় সাপে কামড়েছে। এই যেই বলেছে, ওকে নিয়ে দৌড় দিয়ে ভেতরে ঢুকেছি আমরা। সঙ্গে সঙ্গে মানে কয়েক মিনিটের মধ্যে সিস্টাররা স্যালাইন চালিয়ে অ্যান্টিভেনাম চালিয়ে দিয়েছেন। আরও অন্যান্য ওষুধপত্র আছে, সেগুলো দিয়েছি। 40 মিনিট জমে মানুষে টানাটানি করে তারপরে ও ডাকাডাকি করতে শুরু করলাম, তখন হচ্ছে একটু জিভ বের করলো। আচ্ছা। তারপরে মিনিট 5 মধ্যেই চোখ খুলে তাকিয়েছে। এবার আপনাকে বলি যে এই রকম একটা রুগী বাঁচানোর পরেও কি রকম থাকতে পারে অপেক্ষা করে আমাদের ডাক্তারদের সারা জীবনের স্বপ্ন, যেটা হুম। যেটা আমরা দেখি, রুগী বাঁচাবো, এই জন্যই তো ডাক্তার হওয়া। অবশ্যই। আমি যখন ওই রুগীকে স্টেবল করে বেরিয়ে আসছি, গেটের কাছে মানে ইমার্জেন্সি থেকে ইনডোরে ঢোকার গেটের, কলাপসিবল গেটের ওখানে একজন মহিলাকে আটকে রেখেছে গেটম্যান, ওকে ঢুকতে দেয়নি। তো এবার আমাকে দেখেই উনি আমার হাতটা চেপে ধরেছেন যে আমার ছেলে কেমন আছে। আমি কিন্তু জানি না যে ওর মা পিছন পিছন দৌড়ে আসছিলেন, ওকে আটকে রাখা হয়েছে। আচ্ছা। তো আমি বললাম আপনার ছেলে কে, ওই বিকাশ, হুম। যান দেখুন ভালো আছে। এই যে একটা মরে গেছে প্রায় বলে তাকে নিয়ে এসছে, তার মা ভেবেছে ছেলে বোধহয় মারাই গেছে। হুম। এই যে তাকে বলছি যে যান দেখুন গিয়ে কেমন আছে, ভালো আছে, এটা আমাদের সারা জীবনের প্রাপ্তি, একদম। অবশ্যই। সারা জীবনের প্রাপ্তি। এটা আমরা ঈশ্বরের আশীর্বাদ মনে করি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অনেকগুলো প্রশ্ন এসছে, যদিও কিছু কিছু উত্তর ডাক্তারবাবু দিয়েছেন। লিখেছেন যে শুনেছি ঘোড়ার মাধ্যমে অ্যান্টিভেনাম তৈরি করা হয়, এ সম্পর্কে কিছু তথ্য দিন। এই যে বললাম, একটু আগে আমরা আলোচনা করেছি কিন্তু, হুম হুম যে হুম। ঘোড়াকে ইঞ্জেকশন দেওয়া হয়, এই ঘোড়াগুলোকে রাখা হয় যেই সমস্ত ল্যাবরেটরিতে অ্যান্টিভেনাম তৈরি হয়। এক সময়তে কলকাতার বেঙ্গল কেমিক্যালের অনেকগুলো ঘোড়া ছিল, এখনো বোধহয় কয়েকটা আছে। মানিকতলার ওখানে যে বেঙ্গল কেমিক্যালের যে ক্যাম্পাস আছে, ওখানে এখনো কয়েকটা ঘোড়া আছে। হুম। যেখানে অ্যান্টিভেনাম তৈরি হয় সেখানে কিন্তু কয়েকশো ঘোড়া রাখতে হতে পারে, হুম। মানে 100 তো কম করে। আচ্ছা। আচ্ছা, আরো আছে সংঘমিত্রা এরকম ঘোষ কিছু। হুম। কাকিনাড়া থেকে লিখেছে, সাপের কামড়ে নিরাময়ের জন্য কি কোনো ভ্যাকসিন আছে? না, ভ্যাকসিন কিছু নেই। আচ্ছা। সাপে কামড়ালে তার চিকিৎসা আছে, ভ্যাকসিন কিছু নেই। আচ্ছা, বিজয় দালাল লিখছেন বন্দিপুর হুগলি থেকে। আহ, আমার একটা প্রশ্ন হলো, আমার বাড়ি গ্রামে, আহ, এইবার অনেকের বাড়িও গ্রামে, যেমন যে কোনো সাপ বাড়ির ভেতর ঢুকে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে এই সাপ যাতে বাড়িতে না ঢোকে সেই সম্বন্ধে ঘরোয়া কিছু থাকলে যদি ডাক্তারবাবু আমাকে ঘরোয়া বলতেন। যদি বলেন, ওই যে আবারও একটা কথা, একটা দেশি কুকুর পুষুন আর হাঁস পুষুন। হাঁসগুলো তো আপনার বারান্দায় থাকবে। যদি কোনো সময় দেখেন যে হাঁসগুলো অকারণ চিৎকার চেঁচামেচি করছে, বেরিয়ে একটু আলো দিয়ে খুঁজে দেখবেন যে ওরা নিশ্চয়ই সাপ দেখতে পেয়েছে।
উদয়নারায়ণপুর থেকে বিকাশ মণ্ডল, উনি লিখছেন যে বলা হয় রোগীকে স্থির রাখতে, যদি মানে সাপে কামড়ানো, ওটাই লিখছেন, সাপে কামড়ানো রোগীকে স্থির রাখতে বা ইমোবিলাইজেশন করে রাখতে, এটা কি কারণে করা হয়? এটার কারণ হচ্ছে সাপে কামড়ালে যদি দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে বা সাইকেল চালায়, তাহলে কি হবে, আমরা হাঁটাচলা করলে আমরা সেটাকে তো জানি এক্সারসাইজ। হুম। কালকের ভোরবেলা উঠে আমি 4 কিলোমিটার হাঁটবো কেন? রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। হুম, হাঁটাচলা করলে, দৌড়াদৌড়ি করলে, হাত পা নাড়ানাড়ি করলে, ছটপট করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। তাতে যেই জায়গাটাতে কামড় দিয়েছে তার থেকে গোটা শরীরে বিষটা খুব দ্রুত ছড়িয়ে যায়। চিকিৎসা করার আগে আমরা চেষ্টা করব যে বিষটা যাতে দ্রুত ছড়িয়ে না যায়। যত স্থির রাখা যায় হ্যাঁ, বডিটা। এই জন্য আমরা বলি যে হাতে পায়ে কামড়ালে একেবারে ফ্র্যাকচার হলে যেভাবে ইমমোবিলাইজ করা হয়, একটা কাঠ-টাঠ দিয়ে কিছু দিয়ে হুম, বেঁধে একটা গামছা দিয়ে ঝুলিয়ে নেবেন হাত বা পা। আর রুগীকে চুপ করে বসিয়ে রাখবেন। এবার অ্যাম্বুলেন্স পেলে তো অ্যাম্বুলেন্সে শুইয়ে আনবেন। যদি অ্যাম্বুলেন্স না পান, মোটর বাইকের মাঝে বসাবেন, পিছনে একজন ধরে বসবেন। নিজে মোটর বাইক চালাবেন না। রুগী নিজে মোটর বাইক চালাবেন না। আচ্ছা। কেননা হাসপাতালে আসার আগে হাত পা অবশ হয়ে গিয়ে মোটর বাইক নিয়ে গিয়ে একদম খালে পড়তে পারে। হুম, নিজে চালাবেন না। যদি পিছন থেকে না ধরে বসেন, রুগী প্রথমে ধরে বসলো, আধ ঘন্টা পরে হাসপাতালে পৌঁছবেন, এর মধ্যে হাত পা অবশ হয়ে যাবে, মোটর বাইক পড়ে থেকে যেতে ছিটকে পারে। পড়ে যেতে পারে। ওইটাকে আমরা মোটর বাইক অ্যাম্বুলেন্স বলি। রুগী নড়াচড়া করবেন না, এটা হচ্ছে হুম। মূল কথা। আচ্ছা, মানসী সেনগুপ্ত ব্যারাকপুর থেকে প্রশ্ন করেছেন যে সাপ নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুলটা কি? সবচেয়ে বড় ভুল হচ্ছে সাপে কামড়েছে কিনা সেটা নিয়ে নিজে ওস্তাদি করার চেষ্টা করা। ভাবছে আমাকে বোধহয় সাপে কামড়ায়নি, বা কামড়ালেও এটা বিষহীন সাপ। চুপ করে বসে থাকছে। যখন ছটপট করতে শুরু করলো, শ্বাসকষ্ট শুরু হলো, তখন হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছে। হাসপাতালে পৌঁছে তার কিছু করার আগে মরে যাচ্ছে। সাপ নিয়ে যদি কোনো সন্দেহ হয় যে সাপটা আমাকে কামড়েছে, হাসপাতালে যাব। এরপরে এছাড়া অন্য কোনো কথা নেই। সাপ নিয়ে কোনো সন্দেহ হয়েছে, সাপে কামড়েছে মনে হচ্ছে, আমি হাসপাতালে যাব। হাসপাতালে যাব, ডাক্তারবাবু যদি বলেন যে আপনাকে ভর্তি থাকতে হবে, তো ভর্তিই থাকবো। উনি অবজারভেশনের জন্য ভর্তি রাখতে পারেন। আমাদের সময় একেবারে শেষের দিকে। আপনাকে একটা শেষ প্রশ্ন করি যে সাধারণ মানুষের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কি সাপ নিয়ে? আমাদের সাপ বা সাপের কামড় নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, আমরা বলি রুল অফ 100, 100 সংখ্যার নিয়ম। 100 সংখ্যার নিয়মটা কি? আমরা বলি সাপের কামড়ের 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া যায়, তাহলে 100% নিশ্চিত যে রুগীটা বাঁচবে। 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনামটা দিতে হবে। 100 মিলিলিটার অ্যান্টিভেনাম, এটা স্যালাইনের মধ্যে চালানো হয়। তাহলে এটা যেতে একটু সময় লাগবে। তাহলে রুগীকে আপনি অন্তত 1 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে পৌঁছতে পারেন, তাহলে 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনামটা দিয়ে দেওয়া যাবে। তাহলে নিশ্চিত যে এই রুগীটা 100% বাঁচবে। রুল অফ 100 মনে রাখবেন, রুল অফ 100, 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিতে হবে। বেশ। আর সাপ নিয়ে যে অযথা ভয় ভীতি, সেই বিষয়টা থেকেও বোধহয় আমাদের যারা এই মুহূর্তে শ্রোতারা রয়েছেন তাদেরকে আপনার মাধ্যমে আমরা বার্তা প্রেরণ করব যে অযথা যে ভয় ভীতি বা যেটা নিয়ে একটা অদ্ভুত মিথ গল্প, গুল গল্প বা গাল গল্প যাই বলি না কেন চালু আছে, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে এবং বাস্তব সম্পর্কে সচেতন হতে হবে, যাতে সাপ সংরক্ষিত থাকে এবং সাপ সংরক্ষণ করলে কিন্তু আমরা পরিবেশকেও সুষ্ঠুভাবে সংরক্ষিত করতে পারবো। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত 10:58 হয়ে 37 সেকেন্ড। আমাদের আজকে সঙ্গে স্পেশালিস্ট সময় কিন্তু প্রায় শেষ নয়, একদমই শেষ। একদম শেষের দিকেই চলে এসেছি। হ্যাঁ, আপনাদের যা প্রশ্ন সেই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আমাদের সঙ্গে যিনি ছিলেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার দিয়েছেন। তবে যারা পরে এসছেন তাদের বলবো যে আমাদের ফেসবুক লাইভের এই যে ভিডিওটা, এটা কিন্তু থাকবে আপনারা ফেসবুক পেজে, মানে এফএম গোল্ডের ফেসবুক পেজে গিয়েও কিন্তু আপনারা এই টোটাল প্রোগ্রামটাকে আপনারা আরো একবার দেখে নিতে পারেন। তাতে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। এবং মনে হয় আজকে ডাক্তারবাবু যে যে প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার প্রশ্নের সঙ্গে সেই সমস্ত উত্তর বোধহয় মিলে যাবে। একেবারেই তাই। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত। আমি কল্পলাল। সকলে খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার।